আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চতুর্থ ক্লাসে। আপনারা গত সপ্তাহে দুইটা ক্লাস পেয়েছেন। হ্যাঁ, আমরা যে দ্বিতীয় অধ্যায় ছিল মানবদেহ রোগ, সেটা আমরা দুইটা ক্লাসে নিয়েছি এবং এটা 2.5 ঘন্টারও বেশি। তো এখন পর্যন্ত আমরা দুইটি অধ্যায় শেষ করতে পেরেছি। একটা হচ্ছে জার্নি অফ মেডিসিন এবং আরেকটা হচ্ছে মানবদেহ এবং রোগ। তো আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই হোমওয়ার্কটা আপনারা সবাই করবেন। দুইটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আজকে আমরা জানবো হচ্ছে ফার্মাকোলজি নিয়ে, এবং ফার্মাকোলজি এই অধ্যায়টা শেষ হলে আপনাদের হচ্ছে আমরা একটা এমসিকিউ নিব, অর্থাৎ আগামী সপ্তাহে আমরা বৃহস্পতিবার না হলেও আমরা শুক্রবার অথবা শনিবার আপনাদের একটা এমসিকিউ টেস্ট নিব এই যে 3টা অধ্যায় শেষ হবে এই 3টা অধ্যায়ের উপরে। সো সবাই প্রিপারেশন নেবেন, ক্লাসগুলো ভালো মতো দেখবেন, হোমওয়ার্কটা করবেন। ওকে, তাহলে আমরা আজকে শুরু করছি ফার্মাকোলজি নিয়ে। ফার্মাকোলজি নিয়ে কিন্তু আমরা শুরুর দিকে এই জার্নি অফ মেডিসিন নিয়ে যখন পড়েছিলাম তখন কিন্তু জেনেছি যে ফার্মাকোলজি মানেটা কি, ফার্মাকোকাইনেটিক্স কি, ফার্মাকোডাইনামিক্স কি। আজকে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাস ফার্মাকোলজি নিয়ে। মেডিসিনে যেখানে স্টাডি করা হচ্ছে আমাদের লিভিং সিস্টেমে মেডিসিনটা কিভাবে কাজ করছে, এটা কিভাবে এর ইফেক্টটা দিচ্ছে, কোথায় যাচ্ছে, এর পরিবর্তন কী হচ্ছে, সব কিছু নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলেছি হচ্ছে ফার্মাকোলজি। তো ফার্মাকোলজিতে আমরা কিন্তু দুইটা ব্যাপার শিখেছি, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা ডায়নামিক্স। তো আপনাদেরকে সবাইকে আমি বলছি যে ফার্মাকোকাইনেটিক্সকে আমরা এক কথায় কি বলে জানি। এক কথায় আমি ফার্মাকোকাইনেটিক্সকে কি বলতে পারি, যদি আমি বলি যে ভাই আপনি বলেন তো ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা কি, তো আপনি এক কথায় কিভাবে বলবেন, বা কি ফার্মাকোকাইনেটিক্সের সাথে কি কি রিলেটেড সেটা সবাই কমেন্টে জানান। সবাই কমেন্টে জানান যে ফার্মাকোকাইনেটিক্সের সাথে কি কি রিলেটেড। ওকে, তো আমরা জার্নি অফ মেডিসিনে যেহেতু ফার্মাকোলজি সম্পর্কে ধারণা পেয়েছি, এই জন্য আপনাদের এই প্রশ্নটা করলাম। এখন আমরা উদাহরণ দিয়ে আরও বিস্তারিত এই ফার্মাকোলজি সম্পর্কে আরও জানার চেষ্টা করব। শুরুতে আপনাদের সবারই পরিচিত একটা ওষুধ ফেক্সোফেনাডিন। আমরা কিন্তু অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো আছে, হাঁচি সর্দি, এটাতে কিন্তু আমরা ফেক্সোফেনাডিনটা খেয়ে থাকি। এই ফেক্সোফেনাডিন একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। ফেক্সোফেনাডিন এরকম এই যে এই ওষুধটা আপনারা হয়তো দেখবেন, এই ওষুধটা কিন্তু আমাদের কি করছে, অ্যান্টিহিস্টামিন অর্থাৎ হিস্টামিন রিসিপ্টরে গিয়ে বসে কাজ করছে। এই পুরো ফেক্সোফেনাডিনের পুরো ফার্মাকোলজিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একদম শুরু থেকে আমরা দেখি যে এই ফেক্সোফেনাডিনে কোথায় কে কাজ করছে, কিভাবে কাজ করছে। ওকে, আপনারা সবাই হাতের কাছে বই নিয়ে রাখুন। আমি সবাইকে বলবো যে হাতের কাছে বই নিয়ে রাখুন। অনেকের হয়তো যারা ল্যাপটপে দেখছেন হয়তো লাইভের যে রেজুলেশন এটা একটু প্রবলেম হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো রেজুলেশন যাতে আপনাদেরকে প্রোভাইড করতে পারি, যেহেতু আমাদের ক্লাসটা কিন্তু আপনাদের পরবর্তীতে রেকর্ডও দিচ্ছি। তাই আমি বলবো যে হাতের কাছে একটা বই নিয়ে রাখেন। বই নিয়ে রাখলে আপনাদের এই স্লাইডগুলো এবং বইয়ের টপিকের সাথে মিলিয়ে পড়তে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি প্রথম স্টেপ। আপনি যখন এই ফেক্সোফেনাডিন ওষুধটা খাচ্ছেন, এটা হতে পারে 120 মিলিগ্রাম খাচ্ছেন অথবা 180 মিলিগ্রাম, অথবা কারো ক্ষেত্রে হয়তো ধরেন কোনো একটা বাচ্চাকে সিরাপ খাওয়ানো হলো। তো এই ফেক্সোফেনাডিনটা আমরা যখন খাচ্ছি এটাকে আমরা কি বলতেছি, ওষুধের অ্যাডমিনিস্ট্রেশন। এটাকে বলি কি আমরা খাওয়া এটা বা ওষুধ নেওয়াকে বলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশন যে মাধ্যমে নিচ্ছি তাকে আমরা বলি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই যে ইংলিশ ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আপনারা মনে রাখবেন, যারা জানেন না বা যারা একদমই নতুন তাদের শব্দগুলো মনে রাখবেন। তো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যে মাধ্যমে ওষুধটা খাওয়া হচ্ছে, তাহলে এই ফেক্সোফেনের ওষুধটা কীভাবে নেওয়া হচ্ছে, মুখের মাধ্যমে নেওয়া হচ্ছে। তো মুখে যখন আমি ওষুধটা খাচ্ছি এটা আমার চলে যাচ্ছে কোথায়, পাকস্থলিতে। পাকস্থলিতে গিয়ে ওষুধটা তখন কি ভেঙে যাচ্ছে, তাই না? পাকস্থলিতে গিয়ে ওষুধটা ভেঙে যাচ্ছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে ওষুধের যে প্রথম ধাপটা হলো এটা আমরা জাস্ট খেলাম, খাওয়ার পরে এখন চলে আসে হচ্ছে আমাদের ফার্মাকোকাইনেটিক্সের যে প্রথম পার্ট বা প্রথম অংশ, যাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন। আশা করি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে অ্যাবজর্পশনকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে ADME, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, আবার হচ্ছে এক্সক্রিয়েশন। তো ফার্মাকোলজিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো আমি বলবো যারা যারা ক্লাসে আছেন এখন মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ক্লাসটা ভালো মতো না বুঝলে পরবর্তী বিষয়গুলো আপনাদের বুঝতে ধরতে একটু কঠিন হয়ে যাবে। তাহলে প্রথমে আসি যে ফেক্সোফেনাডিন আপনি খেলেন, অ্যালার্জি ওষুধটা খাওয়ার পরে এটা চলে যাচ্ছে আপনার পাকস্থলী। পাকস্থলীতে কী হবে, পাকস্থলী থেকে চলে যাবে ক্ষুদ্রান্তে।
এই ক্ষুদ্রান্তে হচ্ছে আমাদের ওষুধের সব থেকে বেশি শোষণ হয়, ওষুধের শোষণটা হয়ে সেটা চলে যাবে কোথায়, রক্তে। এখন এই যে এটি এন্টারি কোটেড নয়, তাই পাকস্থলিতে দ্রবীভূত হচ্ছে। ফেক্সোফেনাডিনটা দেখবেন যে আমরা যে ফেক্সোফেনাডিনটা খাই বেশিরভাগই তো নর্মালি ব্যবহার করা হয়। কিছু কিছু ফেক্সোফেনাডিন হয়তো এন্টারি কোটেড থাকতে পারে, আবার কিছু কিছু ওষুধ যেমন ইসোমিপ্রাজল এন্টারি কোটেড থাকতে পারে। তো ফেক্সোফেনাডিন বেশিরভাগ যদি এন্টারি কোটেড না, তাই এটা পাকস্থলিতে দ্রবীভূত হচ্ছে। পাকস্থলিতে দ্রবীভূত হওয়ার পরে এটা ক্ষুদ্রান্তে পৌঁছে যাচ্ছে, ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর সেখান থেকে ধীরে ধীরে রক্তে চলে আসতেছে, ব্লাড স্ট্রিম বা রক্তে চলে আসতেছে। এখন এই যে শোষণ, ওষুধের যে শোষণ হলো আমাদের রক্তে আসলো, এটা কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বাধা হতে পারে। যেমন আপনি যদি ফলের রস যেমন গ্রেপ ফ্রুট জুস, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস এগুলো খান, তাহলে ওষুধের অ্যাবজর্পশনটা কমে যায়, ঠিক আছে? কারণ জুস কী করতেছে, কিছু ট্রান্সপোর্টার আছে যেগুলোকে ব্লক করার মাধ্যমে ওষুধের অ্যাবজর্পশনটা কমায় দিচ্ছে। আমরা সামনে এই অ্যাবজর্পশন বা ওষুধের শোষণটার কিছু ফ্যাক্টর আমরা জানবো। এখানে কিন্তু বিশাল পড়াশোনা, যারা ফার্মেসি স্টুডেন্ট আছেন, মেডিকেল স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি বলবো যে অ্যাবজর্পশনের যে ফ্যাক্টরসগুলো আছে খুবই ভালো মতো আপনারা বোঝার চেষ্টা করবেন। যত ভালো ফ্যাক্টরসগুলো বুঝবেন তত আপনার ওষুধ নিয়ে বোঝাটা আরও বেশি সহজ হবে। এই অ্যাবজর্পশনের ফ্যাক্টরসের মধ্যে অনেক ট্রান্সপোর্টার আছে, যে ট্রান্সপোর্টারটা কী করতেছে, আমার ওষুধটাকে রক্তে পাঠানোতে হেল্প করতেছে, ঠিক আছে? কিছু এখানে দেখবেন যে ইফ্লাক্স পাম্প আছে, যেমন পি গ্লাইকোপ্রোটিন ইফ্লাক্স পাম্প। এই ইফ্লাক্স পাম্প কী করতেছে, ওষুধটা বাইরের দিকে পাঠাতে হেল্প করতেছে। ইনফ্লাক্স পাম্প রয়েছে, এই পাম্পগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। তা আমরা জাস্ট বেসিক বিষয়ে আছি যে ফেক্সোফেনাডিন, এই ফেক্সোফেনাডিনটা কি হলো, প্রথমে খেলাম, এর অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হওয়ার পর কি এটা রক্তে চলে যাচ্ছে এবং রক্ত থেকে বিভিন্ন জায়গায় ওষুধটা ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ওষুধের ডিস্ট্রিবিউশন। এখন ফেক্সোফেনাডিন অ্যালার্জির ওষুধ, এটা কি করবে, আমাদের যেখানে হচ্ছে সাইট অফ অ্যাকশন, ওষুধের সাইট অফ অ্যাকশন বলতে বোঝায় ওষুধটা আসলে কোথায় গিয়ে কাজ করবে। তাহলে কাজ করবে কোথায় গিয়ে, ফেক্সোফেনাডিন কাজ করবে হিস্টামিন রিসিপ্টরে গিয়ে। ওষুধটা আমাদের বডিতে যাওয়ার পর তখন সে হিস্টামিন রিসিপ্টর খোঁজে, যে কোথায় হিস্টামিন রিসিপ্টর আছে, কোথায় H1 রিসিপ্টর আছে, সে H1 রিসিপ্টর খুঁজতে থাকে, খুঁজে গিয়ে তখন সে খুঁজে পায়, কোথায় কোথায় খুঁজে পায়, আমাদের ত্বকে H1 রিসিপ্টর আছে, যে কারণে যেখানে কি হচ্ছে, চুলকানি হচ্ছে। আমাদের নাক শ্বাসনালীতে আমাদের হিস্টামিন রিসিপ্টর আছে, যে কোনো হিস্টামিন রিলিজ হওয়ার কারণে এখানে অ্যালার্জির কারণে এখানে কফ হচ্ছে, নাক বন্ধ হচ্ছে, চোখে চুলকানি হয়, চোখে পানি আসতেছে, এটা কি এই যে হিস্টামিন রিসিপ্টরের কারণে। আমরা এই যে একটা ছক দিয়ে রাখছে, এটা হয়তো আপনারা বই পাবেন না, এই জন্য আমি বলবো যে যারা হাতের কাছে বই রেখেছেন, বইয়ে ছোট্ট করে নোট করে রাখেন। হিস্টামিন H1 রিসিপ্টর, যেটা আমাদের ব্রেইন, আমাদের ব্রঙ্কাস, ত্বক, আমাদের চোখ, শ্বাসনালী, এই জায়গাগুলোতে হচ্ছে H1 রিসিপ্টর থাকতেছে। এটার প্রধান কাজ হচ্ছে অ্যালার্জি ঘটানো, আবার ব্রঙ্কো কনস্ট্রিকশন হওয়া। দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু যাদের অ্যাজমার সমস্যা, ডাক্তার কিন্তু মন্টেলুকাস্টের সাথে এই অ্যালার্জির ওষুধ দিচ্ছে, ফেক্সোফেনাডিন দিচ্ছে অথবা লেভোসেট্রিজিন দিচ্ছে। কেন দিচ্ছে? এই হিস্টামিনের অন্যতম একটা কাজ হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, অর্থাৎ আমাদের যে ব্রঙ্কিয়াল মাসেলগুলো আছে শ্বাসনালী, ওইটাকে সংকুচিত করে দেয়, যাতে এই সংকুচিত করে দেওয়ার কারণে কী হচ্ছে, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জন্য দেখা যায় যাদের শ্বাসের সমস্যা আছে তাদের অনেক সময় ডক্টররা মন্টেলুকাস্টের সাথে আপনার এই ফেক্সোফেনাডিন বা দেখা যায় আরও অন্য ক্লাসে লেভোসেট্রিজিন, অন্য অ্যান্টিহিস্টামিনগুলো দিয়ে থাকে। তো অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। চুলকানি সমস্যার ক্ষেত্রে কিন্তু এই যে হিস্টামিন 1 রিসিপ্টরে গিয়ে যখন হিস্টামিন বসতেছে তখন এই রিয়াকশনগুলো দেখা যাচ্ছে, আর এটাকে বন্ধ করে কি, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। আচ্ছা, এরপর 2 নম্বরে আসে H2 রিসিপ্টর থাকে করতেছে পাকস্থলিতে থাকতেছে, পাকস্থলী যে প্যারাইটাল কোষ আছে সেখানে থাকতেছে, হৃৎপিণ্ড, ব্রেন। আপনারা কিন্তু জানেন যে ফ্যামোটিডিন কোথায় কাজ করে, আমাদের অ্যাসিড তৈরি করে। ফ্যামোটিডিন, এই যে ফ্যামোটিডিন কিন্তু H2 রিসিপ্টরটাকে ব্লক করে দিয়ে কি করতেছে, অ্যাসিড নিঃসরণটাকে বন্ধ করতেছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি H2 রিসিপ্টর ব্লকার। আচ্ছা, H3 আছে, যেমন নিউরোট্রান্সমিটার, এটা কাজ কি, H3 যে আমরা যে ঘুম আসায়, আমাদের যে ঘুম থেকে আমরা জেগে উঠতেছি, ঘুম জাগরণের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা H3 করতেছে, নিউরোট্রান্সমিটার হিসেবেও কিন্তু ভূমিকা রাখে। H4 আছে, যেটা ইমিউন সেল, বোন ম্যারো, ইমিউন রেসপন্স এবং ইনফ্ল্যামেশনে ভূমিকা রাখে। তো এটা আপনারা ছোট্ট করে আপনাদের বইয়ের একপাশে কোথাও লিখে রাখেন, ঠিক আছে, অথবা ফোনে স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে এটা লিখে রাখবেন। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে আসি হচ্ছে যে 4 নম্বরে, যে এই যে কাজ করতেছে ফেক্সোফেনাডিন,
এই যে কাজ করার পদ্ধতিকে এটাকে আমরা বলতেছি মেকানিজম অফ অ্যাকশন। তাহলে আমাদের যেখানে ওষুধটা কাজ করার কথা সেখানে ছড়াই গেল, সেখানে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, ওষুধটা এই যে অ্যালজিকানো যে হিস্টামিন, সেই হিস্টামিনটাকে বন্ধ করতেছে। কোথায় বন্ধ করতেছে? যেখানে মানে হিস্টামিন কী করতো, আমাদের নাক বন্ধ করতো, ত্বকে চুলকানি তৈরি করতো, চোখ দিয়ে পানি ঝরাইতো। তো ফেক্সোফেনাডিন কী করতো, ওই হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে দেয়, যার ফলে দেখা যায় নাকটা হয়তো খুলে যাচ্ছে বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আপনার কনজেশন হয়েছিল, বন্ধ হয়েছিল, এটা ডিকনজেশন হচ্ছে, বা শ্বাসের সমস্যা থাকলে সেটা ঠিক হচ্ছে, চুলকানি কমে যাচ্ছে, চোখের পানি পড়া বন্ধ হচ্ছে, চোখ আর চুলকাচ্ছে না। তো এই যে এইভাবে গিয়ে কী করতেছে, হিস্টামিন রিসেপ্টরটাকে বন্ধ করে দিয়ে ফেক্সোফেনাডিন কাজ করতেছে। তো এটাকে আমরা বলতেছি এই ওষুধটার মেকানিজম অফ অ্যাকশন, বা এইটাই কিন্তু সেই ফার্মাকোডাইনামিক্স বলতে আমরা কি বুঝি, একটা ওষুধ যে ইফেক্ট দিচ্ছে কোন রিসেপ্টরে কোথায় বসে গিয়ে ইফেক্ট দিবে, এটাকে আমরা বলি হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে ওষুধটা ভালো মতো কাজ করার পরে এটা কি হতে হবে, মেটাবলিজম হতে হবে, এক্সক্রিয়েশন হতে হবে। তা আমরা পড়েছি না যে ADME, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। আচ্ছা, তো এখানে দেখেন যে অনেক ওষুধ লিভারে গিয়ে কিন্তু ভেঙে যায়। আমরা জানি কি যে একটা ওষুধ কাজ করার পরে গিয়ে লিভারে গিয়ে এটা মেটাবলিজম হচ্ছে, আমরা সামনে মেটাবলিজম আরও পড়বো। অথবা দেখা যায় ওষুধটা আমাদের বডিতে ঢোকার আগে দেখা যায় লিভারে কিছু মেটাবলিজম হয়ে নিচ্ছে, যেখানে আমরা প্রোড্রাগ বলি। যাই হোক, এখানে হচ্ছে ওষুধটা নর্মালি বেশিরভাগ ওষুধই লিভারে গিয়ে ভেঙে যায়, আমাদের বডি থেকে বের হয়ে যায়। কিন্তু ফেক্সোফেনাডিন এমন একটা ওষুধ যেটা আমাদের লিভারে গিয়ে ভাঙে না, এটা অপরিবর্তিত অবস্থায় শরীর থেকে বের হয়। কিসের মাধ্যমে বের হচ্ছে? এটা আমাদের বেশিরভাগ ওষুধ হচ্ছে আমাদের দেখা যায় যে মলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তো ফেক্সোফেনাডিন বেশিরভাগ ওষুধ মলের মাধ্যমে বের হয়। কিছু ওষুধ, সামান্য ওষুধ দেখা যায় আমাদের ইউরিনের মাধ্যমে শরীর থেকে তখন বেরোচ্ছে, প্রস্রাবের মাধ্যমে বেরোচ্ছে। তো এটা মনে রাখবেন যে ফেক্সোফেনাডিন ওষুধটা বেশিরভাগই দেখা যায় মলের মাধ্যমে বের হয় আমাদের বডি থেকে। তো এটা হাফ লাইফ কত? এটা হাফ লাইফ হচ্ছে 14 ঘন্টা। অর্থাৎ হাফ লাইফ মানে কি, ওষুধটা আমাদের বডিতে যতটুকু পৌঁছেছিল এর অর্ধেক পরিমাণ হতে যে সময়টা লাগতেছে তাকে আমরা বলতেছি হাফ লাইফ। তো 14 ঘন্টা যদি অর্ধেক হয় তাহলে বাকি অর্ধেকও কিন্তু আমাদের বডিতে আরও সময় ধরে কাজ করবে। অর্থাৎ 24 ঘন্টার একটা ডোজ ফেক্সোফেনাডিনটা এটা আমাদের বডিতে মেনটেন করে। হাফ লাইফ মানে আমরা সামনে পড়বো, তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নাই, সামনে এটা নিয়ে আরও জানতে পারবেন। এখন আসি কেন ফেক্সোফেনাডিন বিশেষ। এটা কিন্তু নন সেডেটিং, ঘুম আসতেছে না, কারণ কি এটা আমাদের ব্রেনের যে হিস্টামিন রিসেপ্টর আছে সেইখানে গিয়ে বসতেছে না, এটা শুধু দ্রুত কাজ করে, 1 ঘন্টার মধ্যে দেখে কাজ করা শুরু করে দিচ্ছে। লিভারে মেটাবলিজম হয় না, তাই ড্রাগ ইন্টারাকশন কম। আমরা সামনে ড্রাগ ইন্টারাকশনটা বুঝবো। আমাদের লিভারে কিছু এনজাইম আছে যেগুলো ড্রাগ ইন্টারাকশন মানে ড্রাগের মেটাবলিজমের জন্য দায়ী। এখন আপনি ফেক্সোফেনাডিনের সাথে আরেকটা ওষুধ খেলেন, তখন কী হবে, একটা মেটাবলিক যে এনজাইম আছে সেটা দেখা যায় দুইটা ওষুধকে কিন্তু একসাথে মেটাবলিজম করতেছে না, তখন দেখা যায় একটা কম হবে, একটা বেশি হবে। তো এটা নিয়ে সামনে আমরা কথা বলবো। তো ড্রাগ ইন্টারাকশনটা দেখা যায় কম হয়, আবার কিডনি দিয়ে ওষুধ বের হয়ে যায়, তাই কিডনি রোগীদের জন্য ডোজ অ্যাডজাস্ট করতে হয়। ওকে, তো এটা হচ্ছে কি বলে, মানে বাকিটা যে প্রস্রাবের মাধ্যমে বের হচ্ছে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এভাবে একটা ফেক্সোফেনাডিনের কি জার্নিটা শেষ হচ্ছে, এটা মনে রাখবেন যে ফেক্সোফেনাডিনের জার্নিটা আমাদের একদম ওষুধটা যখন বের হয়ে যাচ্ছে এটা কি শেষ হলো। এই ফেক্সোফেনাডিনে তাহলে 5টা স্টেপে আমরা একটু ভালো মতো বুঝলাম আশা করি। এখন আমরা এখানে ছোট্ট করে দেখাই যে ফার্মাকোকাইনেটিক্সটা আর ডাইনামিক্সটা। কাইনেটিক্স কি যে বললাম না, যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিয়েশন। আর এইখানে দেখেন ফার্মাকোডাইনামিক্সে একটা ওষুধ আমাদের ব্রেনে গিয়ে কাজ করবে নাকি হার্টে গিয়ে, না আমাদের ফুসফুসে, না আমাদের কোথায় গিয়ে কাজ করবে, এই লিভারে গিয়ে কীভাবে ভেঙে যাচ্ছে, ওষুধের ডোজ কতটুকু হচ্ছে, অ্যাক্টিভিটিস কীরকম হচ্ছে ওষুধটার, এই পুরো ব্যাপারটাকে আমরা বলতেছি ফার্মাকোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে ফার্মাকোকাইনেটিক্স কীরকম, ডাইনামিক্স কীরকম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আপনাদের বইয়ে দেওয়া আছে। এখন আমরা চলে আসি যে ওষুধে যে অ্যাবজর্পশন, যে আমার এখানে খেয়াল করেন না, এই যে এটা হচ্ছে আমাদের কি, আমরা কিন্তু পাই যে ফিজিওলজি পড়ে এসেছি। এই বড়টার নাম কি, বড়টার নাম হচ্ছে আমাদের বৃহদন্ত, মোটাটার নাম, বা এখানে থাকতেছে কোলন, আর ভিতরে যেটা আছে এটাকে বলতেছে আমরা ক্ষুদ্রান্ত। দেখেন ওষুধ বেশিরভাগই কিন্তু এই যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে গিয়ে থাকতেছে। এইখান থেকে ওষুধটা কি হচ্ছে, এর আশেপাশে অনেক ছোটো 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 আঙুলের মতো ভিলাই থাকে, সেই ভিলাই দিয়ে রক্তটা মানে এই ওষুধটা রক্তনালীতে যখন চলে আসতেছে।
ওকে, তার মানে অ্যাবজর্পশন বলতে বোঝায় ওষুধটা রক্তে যাওয়ার যে ব্যাপারটা, প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ওষুধের অ্যাবজর্পশন। আচ্ছা, এখন আমরা চলে আসি যে ওষুধের অ্যাবজর্পশনের যে প্রক্রিয়া, এটা আসলে কিভাবে হচ্ছে আমরা একটু জাস্ট সংক্ষেপে জানার চেষ্টা করব। আপনাদের বই দেখবেন একটা আমি হচ্ছে একটা স্ক্যান করার একটা জায়গা দিয়ে দিয়েছি, এটা স্ক্যান করে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন। স্ক্যান করলে আপনার ইউটিউবে একটা ভিডিও ওপেন হবে, সেই ভিডিওটা দেখলে আপনাদের যখন একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারবেন, মুখে কথা বলতেছেন আপনি, চোখে ছবি দেখতেছেন, এর থেকে যখন আপনি ভিডিও দেখবেন তখন দেখবেন আপনার জন্য ওই ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হচ্ছে। তো আমরা যদি দেখি যে অ্যাবজর্পশনের প্রথম ধাপ হচ্ছে কি, আমরা মুখে যে ওষুধটা খাচ্ছি এটাই কিন্তু অ্যাবজর্পশনে যাচ্ছে। আপনি যদি ইনজেকশন আকার ওষুধ নেন, এটা তো অ্যাবজর্পশন হওয়ার দরকার নাই, সরাসরি রক্তে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা যখন একটা ওষুধ মুখে খাচ্ছি এটা পাকস্থলীতে ভেঙে যাচ্ছে, আবার কিছু ওষুধ যেগুলো এন্টারিক কোটেড সেটা পাকস্থলীতে ভাঙে না, বরং ক্ষুদ্রান্তে গিয়ে ভাঙে, এরপরে কি এটা অ্যাবজর্ব হয়। এই কথাগুলো আপনারা জানেন, এর আগে আমি বলেছি। এরপর হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে ওষুধগুলো গ্রহণ করছি এটার কিন্তু অ্যাবজর্পশন হওয়ার দরকার হয় না, সরাসরি রক্তে চলে যাচ্ছে। ইন্ট্রামাস্কুলার যেটা পেশিতে দেওয়া হচ্ছে, এটা কী হয়, কিছুটা শোষণ হয় পেশি থেকে, কি হয়, পেশির টিস্যুর ক্যাপিলারি থেকে সেটা শোষিত হয়ে রক্তে প্রবেশ করছে। ওকে, এটাকে আমরা বলতেছি ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। আজকে কিন্তু একটা কোশ্চেন আসছিল যে কোভিড ভ্যাকসিনটা কোথায় দেওয়া হয়, বলেন তো কোথায়? ইন্ট্রামাস্কুলারে, IM এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে ওষুধের অ্যাবজর্পশন প্রক্রিয়ার 3 নম্বর যে ধাপটা, সেটা আমাকে বলতেছি যে ক্ষুদ্রান্ত থেকে যে ওষুধটা আমার রক্তে যাচ্ছে, এই পার্টটাকে একটু ভালো মতো বোঝেন। কিছুক্ষণ আগে আমি বললাম না যে আঙুলের মতো, এটা দেখেন একটা আঙুল, আমাদের আঙুলের মতো একটা ভিলাই, এরকম অসংখ্য ভিলাই রয়েছে আমাদের ক্ষুদ্রান্তে। দেখেন ক্ষুদ্রান্তের ভাঁজযুক্ত গঠন, ভিলাই এবং মাইক্রো ভিলাইয়ের বিশাল সারফেস এরিয়া আছে, সেখানে বেশি রক্ত প্রবাহ থাকার কারণে ওষুধ সহজে শোষিত হয়। প্রধান কারণ কি, যে ওষুধটা কেন আমার ক্ষুদ্রান্ত থেকে শোষিত হচ্ছে, এখানে অনেক বেশি রক্ত প্রবাহ, এই যে এখানে রক্তনালী আছে এই আশপাশ দিয়ে, অনেক বেশি রক্ত প্রবাহ থাকার কারণে এখানে দ্রুত শোষিত হচ্ছে। প্রায় সব ওরালি অ্যাডমিনিস্ট্রেট মানে কি, যেটা মুখে খাচ্ছি, এই ওষুধগুলো প্রথমে কোথায়, ইন্টেস্টাইনের মাধ্যমে শোষিত হয়ে পোর্টাল ভেনাস সিস্টেমের মাধ্যমে লিভারে পৌঁছায়। এইটা সবসময় মনে রাখবেন, আমাদের ওষুধটা কিন্তু আগে লিভারে যায়, যেটা আমি মুখে খাচ্ছি যে ওষুধটা, মুখে খাওয়ার সব ওষুধ আগে লিভারে যাবে, লিভার থেকে তারপরে সারা দেহে রক্তে ছড়ায় যাবে। লিভারে যায় কিভাবে, এই যে এখানে একটা রক্তনালী আছে, যে রক্তনালী নাম হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম, তাই না? এই পোর্টাল ভেনাস সিস্টেমে এটার মাধ্যমে কোথায় যাচ্ছে, আমার রক্তটা লিভারে যাচ্ছে, লিভার থেকে তারপরে আমার সারা দেহে পৌঁছে যাচ্ছে। তো আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা, যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, তাহলে আমার ওষুধের যে ক্ষুদ্রান্ত থেকে যে ওষুধের অ্যাবজর্পশন হয়, এটা একটু ভালো মতো আপনারা খেয়াল করেন, ভালো মতো একটু মাথায় নিয়ে নেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি। আপনারা কিন্তু অনেক সময় শুনবেন যে ওষুধটার বায়ো অ্যাভেলেবিলিটি এত, আমাদের কয়েকটা ভিডিওতে আমরা বলেছি, যেমন আমাদের অমিপ্রাজল, ইসমিপ্রাজল, এগুলোর বায়ো অ্যাভেলেবিলিটি বলেছি, অ্যান্টিহিস্টামিনের বায়ো অ্যাভেলেবিলিটি বলেছি। বায়ো অ্যাভেলেবিলিটি দ্বারা বুঝাচ্ছে যে একটা ওষুধের কত শতাংশ, কত অংশ আমার রক্তে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? বা এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা ওষুধের 90%, 95%। তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ওষুধটা আসলে আমার খাওয়ার পরে, মুখে খাওয়ার পর ওষুধটা আসলে কী পরিমাণে রেসপন্স করছে এবং কী পরিমাণে রক্তে আসছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটু দেখি, এই যে এই ছবিটা একবার দেখার চেষ্টা করি, আপনাদের বইয়ের ছবিটা আছে, এইখানে বায়ো অ্যাভেলেবিলিটি অর্থাৎ রক্ত ওষুধটা কী পরিমাণে আমরা পাচ্ছি, এটা ডিপেন্ড করছে দুইটা রেশিওর উপরে। একটা হচ্ছে আপনি মুখে যে পরিমাণ ওষুধটা আপনার রক্তে যাচ্ছে, একটা হচ্ছে ইনজেকশন বা আইভি আকারে দিলে 100% যেত। এই দুইটাকে আমি ভাগ দিলে বা রেশিও করলে, অর্থাৎ মুখে যে পরিমাণ ওষুধ খাচ্ছেন এটাকে যদি আমি আইভি দিয়ে যদি আমি ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিই, তাহলে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি পেয়ে যাচ্ছি আমরা। তো এত কিছু মধ্যে যাওয়া দরকার নেই, জাস্ট এতটুকু বোঝেন যে ওরালি যে ওষুধগুলো আমরা খাই এটার বায়ো অ্যাভেলেবিলিটি 100% হতে পারে না। কারণ আমরা মাত্রই জানলাম যে একটা ওষুধ আগে কোথায় যায়, আগে হচ্ছে লিভারে যায়। লিভারে দেখা যায় ওখানে কিছু সামান্য মেটাবলিজম হয়ে নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে গেলে তখন ওইটা কিন্তু 100% বায়ো অ্যাভেলেবিলিটি হয় না। আবার কিছু ওষুধ দেখবেন এদিক ওদিক গিয়ে অনেক লস হয়ে যায়, তো যে কারণে এটা 100% বায়ো অ্যাভেলেবিলিটি সম্ভব না।
শুধুমাত্র কোথায় হয়, যেটা ইন্টারভেনাস বা আমরা ইনজেকশন আকারে যে ওষুধটা দিচ্ছি সেটার 100% হয়। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে বিভিন্ন ফর্মুলেশনের কারণে কিন্তু বায়োঅ্যাভেলিটি পরিবর্তন হয়। এই যে এন্টারিক কোটেড ট্যাবলেট, যেটা আমার ক্ষুদ্রান্তে গিয়ে ভাঙতেছে, এর কিন্তু যে বায়োঅ্যাভেলিটিটা এটা কিন্তু আস্তে আস্তে রক্তে পৌঁছাচ্ছে, আমি অ্যাট এ টাইম কতটুকু বা মানে এই কনসেন্ট্রেশন কিন্তু ডিপেন্ড করতেছে। যেমন এন্টারিক কোটেড, এখানে পাকস্থলিতে নষ্ট হওয়ার পরিমাণটা কিন্তু কম, এটা কিন্তু দেখা যাচ্ছে ভালো একটা আমি বায়োঅ্যাভেলিটি পাচ্ছি। সাস্টেইন রিলিজ ট্যাবলেটগুলো বায়োঅ্যাভেলিটি ভালো পাচ্ছি। আবার যেগুলো দেখা যায়, যদি আমি ওমিপ্রাজলের কথাই বলি, এটা যদি আমার ক্ষুদ্রান্তে পাকস্থলিতে গিয়ে ভেঙে যায়, পাকস্থলিতে ভেঙে গেলে কিন্তু এর বায়োঅ্যাভেলিটি আমি তেমন পাবো না। ওকে, আচ্ছা, তো বায়ো অ্যাভেলেবিলিটি, অ্যাবজর্পশন এগুলো কিন্তু সম্পর্কযুক্ত একটার সাথে আরেকটা। এখন আমরা চলে আসি হচ্ছে এই জায়গাটাতে, যে এই ফ্যাক্টরস, আমার যে ওষুধে অ্যাবজর্পশন হবে, এই অ্যাবজর্পশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস রয়েছে। আপনারা একটু বিষয়গুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। আপনার মনে হতে পারে এই কি পড়াচ্ছে আজকে, কঠিন কঠিন জিনিস, এটা আপনি আস্তে 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 বোঝার চেষ্টা করবেন। আস্তে আস্তে যারা একদম নতুন, আস্তে আস্তে ব্যাপারটা ধরবেন, ফিল করবেন, তখন দেখবেন যে ওষুধ নিয়ে বোঝাটা আপনার জন্য সহজ হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ওকে, আপনারা কমেন্টে জানাতে পারেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। এই জায়গাটাতে আসি প্রথমে, যে ফ্যাক্টরস মানে কি, এই যে আমার ওষুধের অ্যাবজর্পশন হবে, আমার ওষুধটা রক্তে যাবে, অনেকগুলো বিষয়ের উপর সেটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, একটা তো বললামই যে ফর্মুলেশন, যে ওষুধটা আসলে ভাঙতেছে কত দ্রুত। ডিজলিউশন মানে কি, ওষুধটা আমার পাকস্থলিতে গিয়ে ভেঙে বা ক্ষুদ্রান্তে যদি ভেঙে যায়, ওইখানে থাকা যে পানি হতে পারে, অ্যাসিড বা ওইখানে থাকা ক্ষার, এটার মধ্যে ওষুধটা কতটুকু মিশে যাচ্ছে, এটা এই ডিজলিউশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্যারাসিটামল যেটা ইমিডিয়েট রিলিজ হচ্ছে, দ্রুত ভেঙে যাচ্ছে, এটা কিন্তু অনেক দ্রুত রক্তে যাবে, এটা একটা ব্যাপার বুঝেন। আবার মনে করেন যেটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ, এটা কিন্তু আস্তে 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 অনেক সময় ধরে আমার বডিতে যাবে। যেমন নাপা এক্সটেন্ড, যেটা এক্সটেন্ডেড রিলিজ, এটা কিন্তু অনেক সময় ধরে আমার বডিতে যাবে, আস্তে আস্তে যাবে। আচ্ছা, আর র্যাপিড যেটা নাপা র্যাপিড, সেটা কিন্তু আরও দ্রুত যাচ্ছে। আমি ব্র্যান্ড নেম নিয়ে বলছি, আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, এরপরে যদি আমরা আসি র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, এটা কিন্তু দেখা যায় দ্রুত রক্তে গিয়ে রক্তের গ্লুকোজটাকে কন্ট্রোলে নিয়ে আসতেছে এই ইনসুলিনটা। তো এটা হচ্ছে একটা ওষুধ কত দ্রুত ভেঙে যাচ্ছে, কত দ্রুত ডিজলিউশনে যাচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে। এটা একটা অন্যতম একটা ফ্যাক্টরস। আরেকটা ফ্যাক্টরস, সেটা হচ্ছে ওষুধের ফর্মুলেশন। যেমন এটা আপনাদের বইয়ে আছে, একটু পরে গিয়ে পাবেন, আমি আগেই নিয়ে এসেছি স্লাইডে। যেমন সলিউশন টাইপের যে ওষুধগুলো, যেমন আপনি সিরাপ খেলেন, আপনি কোনো একটা সাসপেনশন, বা আপনি চোখে ড্রপ নিলেন, বা আপনি দেখা যায় যে ইঞ্জেকশন বা আইএম বা এইভাবে ওষুধটা গেল, এটা কিন্তু দ্রুত আপনার রক্তে চলে যাচ্ছে। এরপর কি ইমালশন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আরেকটু সময় বেশি লাগতেছে, সাসপেনশনে আরও বেশি সময় লাগতেছে, ক্যাপসুল তো ভাঙতে হচ্ছে, সেটা ভেঙে পানিতে মিশতে হচ্ছে, আরও সময় লাগতেছে। ট্যাবলেটে আরও বেশি সময় লাগবে, কারণ ট্যাবলেটটা আগে দ্রবীভূত হবে, ডিজলিউশন হবে, ট্যাবলেটের যে গ্র্যানুলসগুলো ভেঙে গিয়ে মিশবে, তারপরে গিয়ে এর হচ্ছে কোটেড ট্যাবলেট যদি উপরে কোটিং থাকে, উপরে একটা কোটিং থাকলে সেই কোটিংটাকে ভাঙবে, তারপরে ভিতরে গিয়ে ভাঙবে। এন্টারিক কোটেড হলে সেটা তার পাকস্থলিতে ভাঙতেছে না, ক্ষুদ্রান্তে ভাঙতেছে। আবার সাস্টেন রিলিজ হলে আরও আস্তে 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 ওষুধটা রক্তে যাচ্ছে। তো এই যে অ্যাবজর্পশন, এটা কিন্তু এই যে ফর্মুলেশনগুলোর উপর ডিপেন্ড করে। এই সিকোয়েন্সটা আপনারা মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, খাতায় লিখবেন, দেখবেন আপনাদের জন্য আরও সহজ হবে। এরপরে আমরা চলে আসি হচ্ছে ওষুধের লিপিড সলিউবিলিটি ব্যাপারটা কি। আমাদের দেখবেন যে কোষ মেমব্রেন বা কোষ ঝিল্লি যেটা আছে, সেই কোষ ঝিল্লিটা গঠিত হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। লিপিড মানে কি, ফ্যাট জাতীয় জিনিসপত্র, এটা মনে রাখেন। এই লিপিড দিয়ে তৈরি হচ্ছে ওই কোষ ঝিল্লি। এখন ওই কোষ ঝিল্লি যদি লিপিড দিয়ে তৈরি হয়, যে ওষুধগুলো লিপিড সলিউবল, সেগুলো কিন্তু অনেক দ্রুত ওই কোষের ভিতরে ঢুকতে পারবে, বা আমাদের অ্যাবজর্পশনটা দ্রুত হতে পারবে। ঠিক আছে, যে ওষুধটা লিপিডে সলিউবল, এটা অ্যাবজর্পশনটা দ্রুত হতে পারে। আচ্ছা, বা দেখা যায় বিভিন্ন সাইট অফ অ্যাকশনও কিন্তু দ্রুত সেটা যেতে পারে। আপনাদের বই কিন্তু ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন, এটার কথা বলা হয়েছে। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন অনেক বেশি লিপোফিলিক, হাইলি লিপোফিলিক হতে এটা কি করে, আমাদের ব্রেনে প্রবেশ করতে পারে। আমাদের ব্রেনের মধ্যে কিন্তু ব্যারিয়ার আছে, যাকে আমরা বলি ব্লাড ব্রেইন ব্যারিয়ার। সেই ব্যারিয়ার ক্রস করে ফার্স্ট জেনারেশন ওষুধটা যেতে পারে, কারণ কি অনেক বেশি এটা লিপোফিলিক ওষুধগুলোর সুবিধা, দ্রুত অ্যাবজর্পশন হচ্ছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও আছে। এটা কোষের ভিতরে ঢুকে যাওয়ার কারণে দেখা যায় ওষুধের টক্সিসিটি হতে পারে। তো এটা ডিপেন্ড করে আসলে কোন ওষুধটার কেমন লিপোফিলিসিটি দরকার,
ওকে, তো একটা ওষুধ যখন তৈরি হওয়ার পরে অনেক এটার ডেভেলপমেন্ট করতে হয়, এটাকে অপটিমাইজেশন করতে হয়, ড্রাগ অপটিমাইজেশনটা দরকার হয়। সেই অপটিমাইজেশনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। তো যাই হোক, লিপিড সলিউবল মানে যে ওষুধটা আমাদের যে কোষঝিল্লির ফসফোলিপিড বাইলেয়ারটার ভিতরে পার হয়ে কোষের ভিতরে প্রবেশ করতে পারতেছে। ওকে, এগুলো দেখে দ্রুত শোষণ হচ্ছে এগুলার। পিএইচ, আয়োনাইজেশন, অ্যাসিডিক ড্রাগ যেমন অ্যাসপিরিন, এটা কি করতেছে, পাকস্থলীর যে অ্যাসিডিক পরিবেশ এখানে ভালোভাবে শোষিত হয়। এটা কিন্তু আবার ক্ষুদ্রান্তের যে বেসিক, আমরা কিন্তু পাকস্থলীতে দেখেছি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে এটা অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট। আবার ক্ষুদ্রান্তে কি আছে, ক্ষুদ্রান্তে দেখবেন যে ওখানে ক্ষার থাকার কারণে এটাকে আমরা বলি ক্ষারীয় পরিবেশ। ঠিক আছে, তো ক্ষারীয় পরিবেশে দেখা যায় যে আপনার এই ওষুধটার যে কাজ করতেছে ক্ষারীয় পরিবেশে, ওইখানে ক্ষার জাতীয় ওষুধ যেগুলো আছে ওগুলো দেখা যায় যে ভালো মতো কাজ করতেছে। আচ্ছা, মানে ভালো মতো শোষণ হচ্ছে। আচ্ছা, এই যে ব্যাপারগুলো আপনাদের ওষুধ নিয়ে পড়ার ক্ষেত্রে খুব একটা লাগবে না। যারা ফার্মেসি স্টুডেন্ট আছেন, মেডিকেল স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি জরুরি। আরও ভালো মতো আপনাদের এই জিনিসগুলো বোঝা জরুরি। আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলেছি, এই যে কোর্সটাতে যারা জয়েন করেছেন সবাইকেই কিন্তু 100% নিতে হবে না। যাদের আসলে এইগুলোর সাথে রিলেটেড নেক্সট আরও পড়াশোনা আছে এগুলোর, তাদের দরকার এই বিষয়গুলো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং টাইম মানে হচ্ছে পাকস্থলী থেকে যে খাবার ক্ষুদ্রান্তে যাচ্ছে, এই যাওয়ার যে সময়টা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং টাইম। এটা একটু ভালো মতো বুঝেন। ডমপেরিডনের নাম তো আপনারা সবাই শুনেছেন, তাই না? কে ডমপেরিডন ওষুধটার নাম শুনে নাই বলেন তো? কে শুনেছেন তার বলেন যে আমি ডমপেরিডন ওষুধটার নাম শুনেছি। এই ডমপেরিডন ওষুধের সাথে কিন্তু গ্যাস্ট্রিক এমটিং টাইমের সম্পর্ক রয়েছে। কে একজন দেখি তো কমেন্ট করতে পারেন কিনা যে ডমপেরিডনের সাথে গ্যাস্ট্রিক এমটিং টাইমের আসলে কি সম্পর্ক আছে? দেখি কে বলতে পারেন। আচ্ছা, আমি সময় নিচ্ছি আপনাদের থেকে যে কে বলতে পারে যে ডমপেরিডনের সাথে যে গ্যাস্ট্রিক এমটিং টাইম এটা আসলে কি সম্পর্ক। আমি বুঝাইতে থাকি। এখানে দেখেন, এই পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যখন একটা জিনিস আসতেছে, এই পাকস্থলী এখানে কিন্তু একটা গেট আছে, এইখানে নিচের দিকে একটা গেট আছে, উপরের দিকে একটা গেট আছে। ঠিক আছে, তো উপরের দিকে গেট তো নিয়ন্ত্রণ করতেছে যাতে খাবারটা আর উপরের দিকে না উঠে, অ্যাসিড রিফ্লাক্সটা বা খাবারটা রিফ্লাক্সের উপরে না যায়, এই একটা গেট নির্ধারণ করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে। এখানে একটা গেট আছে, আমি জাস্ট গেটই বললাম আর কি। ঠিক আছে, তো এই গেটটা দিয়ে যাতে আমার খাবারটা নিচের দিকে নেমে আসে সহজে, এইটা আবার নিয়ন্ত্রণ করতেছে। আবার যাতে দেখা যায় যে এইখান থেকে খাবারটা আবার উপরের দিকে বা এদিকে যাতে কোনো সহজে যাতে নিয়ন্ত্রণ হয়ে চলে আসে, পাকস্থলীতে যাতে কিছু সময় ধরে খাবারটা থাকে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে এই গেটটা। এখন গ্যাস্ট্রিক এমটিং টাইম ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনার পাকস্থলী থেকে খাবার হোক, ওষুধ হোক, এটা ক্ষুদ্রান্তে যে আসতে যে সময়টা লাগে, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং টাইম। এই গ্যাস্ট্রিক এমটিং টাইম নির্ভর করে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, ওষুধের সাথে কী ধরনের খাবার খাচ্ছেন, বা ওষুধটা খালি পেটে খাচ্ছেন নাকি ভরা পেটে খাচ্ছেন। অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয় ওষুধটা ভরা পেটে খাবেন, বা ওষুধটা আপনি টক জাতীয় খাবারের সাথে খাবেন, বা ওষুধটা আপনি ফ্যাট জাতীয় খাবারের সাথে খাবেন, ওষুধটা আপনি খালি পেটে খাবেন। এইটা বলার আসলে কারণটা কি? কারণ এই যে অ্যাবজর্পশনটা কেমন হবে, কীরকম হবে, এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই ব্যাপারটাকে ঠিকঠাক রাখার জন্য হচ্ছে এটা বলা হয়। এখন ডমপেরিডনের সাথে সম্পর্কটা কোথায়? ডমপেরিডন কি করে আমাদের এই পাকস্থলী থেকে যে খাবার দাবার যাতে দ্রুত ক্ষুদ্রান্তে চলে আসে, এই ব্যবস্থাটা নিচ্ছে। অর্থাৎ গ্যাস্ট্রিক এমটিং টাইমটা যাতে কম লাগে। ঠিক আছে, এমটিং টাইমটা যাতে কম লাগে, এটা যেন দ্রুত যেন আমাদের পাকস্থলীটা খালি হয়ে ক্ষুদ্রান্তে আমার জিনিসপত্র চলে আসতেছে, ওষুধটা চলে আসে বা আমার খাবারটা চলে আসে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে দেখা যায় অনেকের মনে হয় যে একদম গলা পর্যন্ত অনেক কিছু ভরে আছে, পেট বুক ভরে আছে, এরকম মনে হয়। ঠিক আছে, যে খাবার খেতে মন চায় না বা পেট সবসময় ভরা ভরা লাগতেছে, তাদের ক্ষেত্রে এটা ডমপেরিডনটা দেখা যায় কি করতেছে, পাকস্থলীর যে খাবারগুলো, কন্টেন্টগুলো আছে, এইগুলোকে ক্ষুদ্রান্তে নিয়ে আসতে হেল্প করতেছে। ওকে, তো এই ডমপেরিডন আবার আরেকটা কাজ করে, এটা দেখা যায় যে আমাদের ব্রেনের যে কেমো রিসিপ্টর ট্রিগার জোন আছে, ওইখানে যে ডোপামিন রিসিপ্টর আছে, সেটাতে গিয়েও কাজ করে। ওকে, তো এগুলো কিন্তু মাল্টিপল পারপাসে ব্যবহার করা হয়, অবশ্যই ডক্টরের পরামর্শে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, ডমপেরিডন কিন্তু একদম দীর্ঘদিন টানা খাওয়া যাবে না, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে ডমপেরিডন একসাথে অনেক দিন খাওয়া যাবে না।
আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ড্রাগ এবং ড্রাগ ফুড ইন্টারেকশন। আপনি যে বললাম না যে কেন সব ওষুধ খাওয়া যাবে না, আপনি এটা নিশ্চয়ই শুনেছেন কিনা কমেন্টে জানাবেন যে টেট্রাসাইক্লিনের সাথে দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না। টেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিক আছে, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন, তাই না? ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন এইগুলোর সাথে ক্যালসিয়ামযুক্ত খাবার, দুধ জাতীয় খাবার, অ্যান্টাসিড এগুলো একসাথে খাওয়া যাবে না। খেলে কি হবে? ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হলে কি হবে? ওষুধের এই অ্যাবজর্পশনটা কমে যাবে। ওষুধের যদি অ্যাবজর্পশন ঠিক থাকে, এই জন্যই কিন্তু বলা হয় যে এইটার সাথে এটা খাওয়া যাবে না। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার কি আয়রন ট্যাবলেটকে কি বলা হয়? খালি পেটে খেতে বলা হয়। খালি পেটে খেলে কি হয়? শোষণটা ভালো হয়। কারণ আয়রন ট্যাবলেট দেখা যায় আপনার অন্যান্য উপাদান, ক্যালসিয়াম হতে পারে বা ফ্যাট জাতীয় জিনিসপত্র হতে পারে, এদের সাথে দেখা যায় খেলে আপনার সমস্যাটা বাড়তে পারে, এটা অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। আবার এটা ভিটামিন সির সাথে যদি আপনি লেবুর সাথে খান, তাহলে দেখবেন যে আপনার আয়রন ট্যাবলেটের যে শোষণটা কিন্তু তখন ভালো হবে। তো এই যে ব্যাপারটা, একটা গেল হচ্ছে ড্রাগ আর ড্রাগের ইন্টারেকশন, ড্রাগের ফুড ইন্টারেকশন। যেমন আমি বললাম যে টেট্রাসাইক্লিনের সাথে আপনি অ্যান্টাসিড খাবেন না, এটা কি ড্রাগ ইন্টারেকশন। আবার টেট্রাসাইক্লিনের সাথে আপনি ক্যালসিয়াম মানে খাবেন না, কি বলে দুধ জাতীয় খাবার খাবেন না, তাহলে এটা কি ড্রাগ ফুড ইন্টারেকশন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এগুলো আমরা সামনে যতদূর সম্ভব পড়ার চেষ্টা করব। এখন আমরা চলে আসি হচ্ছে ডিজিজ রিলেটেড ফ্যাক্টরসের মধ্যে কি আছে? এই যে দেখেন, আমাদের কিছু রোগী দেবে যদি কারো ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে কি হচ্ছে? ডায়রিয়া মানে হচ্ছে তার জিআই ট্র্যাকের মুভমেন্টটা বেড়ে গেছে, ওদিকে যে কোলন আছে, কোলনে দেখা যায় অনেক বেশি পানি রয়েছে। তো এই যে জিআই ট্র্যাকের মুভমেন্ট বেড়ে যাওয়া, কোলনে অতিরিক্ত পানি থাকা, এটা কিন্তু আমার ওষুধের অ্যাবজর্পশনে কিন্তু ভূমিকা রাখতেছে। তো এরকম আবার কারো কনস্টিপেশন হলেও কিন্তু কিছুটা ভূমিকা রাখে। তবে সবথেকে বেশি যে ভূমিকা রাখতে, যেমন ক্রনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ, ইরিটেবল বাউল সিনড্রোম, এই রোগগুলোর ক্ষেত্রে ওষুধের যে শোষণ, এটাতে বাধা সৃষ্টি, অ্যাবজর্পশনে বাধা সৃষ্টি হতে পারে। ওকে, বা অনেকে দেখা যায় লিভার কিডনি রোগী আছে, তাদের ক্ষেত্রে ওষুধের শোষণ বা এটার যে মেটাবলিজম হবে ওষুধের, সেটাও কিন্তু বাধা তৈরি হয়। তাহলে রোগের সাথেও কিন্তু এটার সম্পর্ক আছে। ঠিক আছে, দেখেন কতগুলো ফ্যাক্টরস। আর আমরা কি করি, আমরা যারা ফার্মেসিতে আছে, যারা দেখা যায় তারা না বুঝে না জেনে রোগীকে কিন্তু অনেক ওষুধ দিয়ে দেয়, যেটা আসলে ডক্টরের দেওয়া উচিত, ডক্টরের চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। কারণ একজন রোগীর অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু এই সকল ওষুধের ক্ষেত্রে। আচ্ছা, সো ওষুধ একটা কেমিক্যাল বিষয়, এটাকে আমরা চাইলেই হুটহাট করে যখন ইচ্ছা যখন খুশি ব্যবহার করতে পারি না। এরপর দেখেন এইজের ব্যাপারটা, একটা ছেলে বা একটা ছোট বাচ্চা যার বয়স কম, ওজন কম, সে একটা ওষুধ যেভাবে মেটাবলিজম করতে পারবে, সে একটা ওষুধ যেভাবে অ্যাবজর্পশন করতে পারবে, একজন অ্যাডাল্ট সে কিন্তু তার থেকে আরও ভালো পারতেছে। আবার একজন বয়স্ক, আবার সে কিন্তু আবার দেখা যায় যে অ্যাডাল্টের মতো পারছে না। তো এখানে কিন্তু এইজের একটা ফ্যাক্টরস রয়েছে। যেমন আমি যদি বলি নবজাতক যারা, তাদের যে পরিপাক তন্ত্রে অনেক কিছু কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে, তাহলে কি যে তাদের শোষণ অ্যাবজর্পশন হবে, এই অ্যাবজর্পশনটা কিন্তু তাদের ঠিকমতো হয় না। আমি কিন্তু আপনাদের কিছুক্ষণ আগে বলেছি যে একটা ওষুধের অ্যাবজর্পশনের জন্য কিন্তু ট্রান্সপোর্টার দরকার হয়। আমরা যেমন গাড়ির কথা চিন্তা করি যে গাড়িতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, ঠিক তেমনই আমাদের বডিতে যে বিভিন্ন ওষুধ, বিভিন্ন কেমিক্যাল এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য এই ট্রান্সপোর্টারগুলো থাকে। ঠিক আছে, এই ট্রান্সপোর্টারগুলোতে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে, যত বাচ্চাদের ক্ষেত্রে হয়তো সেই ট্রান্সপোর্টারটা এখনও ডেভেলপ হয় নাই, আবার বয়স বাড়ার সাথে দেখা যায় ওই ট্রান্সপোর্টারটা ঠিকমতো কাজ করছে না, এরকম অনেকগুলো ফ্যাক্টরস থাকে। আচ্ছা, আবার বয়স বাড়ার সাথে তাদের কী হচ্ছে, পরিপাকতন্ত্রের যে ধীরগতি, আবার বয়স বাড়ার সাথে সাথে যে দেখবেন যে কিডনিতে প্রবলেমগুলো হচ্ছে, কিডনি যে ওষুধটা ছেঁকে আমাদের বডি থেকে বের করে দিবে, এটা কিন্তু তখন সে করতে পারতেছে না। তখন কিডনি রোগীদের কী করতে হচ্ছে, ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন? তারপরে এইজটা কত গুরুত্বপূর্ণ একটা ওষুধের অ্যাবজর্পশনের জন্য, মেটাবলিজমের জন্য, এক্সক্রিয়েশনের জন্য। আচ্ছা, এখন আমরা চলে আসি তাহলে আমাদের ওষুধের অ্যাবজর্পশনের এই যে 8টা ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসগুলো ভালো মতো আপনারা বই থেকে পড়বেন। আমি আবারও এখানে আসছি এই অ্যাবজর্পশনের যে ফ্যাক্টরসগুলো। ওকে, তো আপনাদের আর যদি অ্যাবজর্পশনের ফ্যাক্টরস নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন। ওকে, আচ্ছা,
ঠিক আছে, আমি একটু কমেন্ট দেখি আপনাদের। ডম্পেটর ইন্টেস্টাইনে খাবারের মুভমেন্টের টাইমিংটা কমিয়ে আনে, ফলে মুভমেন্ট দ্রুত হয়, পাকস্থলী দ্রুত খালে। হ্যাঁ, তানভীর আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, দ্রুত খাবার করে অন্ত্রে পাঠানোর জন্য। আচ্ছা, পাকস্থলী খাবার খালি হতে কত সময় লাগে? পাকস্থলী থেকে খাবার খালি হতে আপনাদের যে একটা কিন্তু চার্ট দিয়েছি আমাদের আজ, যে কি বলে, খাদ্যনালীতে কতক্ষণ ধরে থাকতেছে, পাকস্থলীতে কতক্ষণ ধরে থাকতেছে। যেমন পাকস্থলীতে একটা ওষুধ আমাদের দেখা যাচ্ছে কত সময়, 30 মিনিট থেকে 2 ঘন্টা, খাবারও কাছাকাছি সময়টা কিন্তু থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ওষুধের ডিস্ট্রিবিউশন। এই যে ওষুধটা আমার রক্তে এসে পৌঁছালো, এই রক্তে পৌঁছানোর পরে এটা শরীরে বিভিন্ন টিস্যুতে, অঙ্গে এটা ছড়ায় যাচ্ছে, যাকে আমরা বলতেছি ওষুধের ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটা দেখেন, এখানে ওষুধ কত দ্রুত এবং কত পরিমাণে সাইট অফ অ্যাকশনে পৌঁছাবে তা কিন্তু আবার বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমরা এত ফ্যাক্টর পড়তে গেলে আপনাদের আবার দেখা যায় মাথা খারাপ হয়ে যাবে, তাই আমি একটু ছোট্ট করে বুঝাই যে এই যে ওষুধটা আমার রক্তে গেল, রক্তে যাওয়ার পরে এখন ওষুধটা আসলে কাজ করবে কোথায়। যেমন আমি ফেক্সোফেনাডিনের ক্ষেত্রে বললাম যে ওষুধটা আমার যেখানে চুলকানি হচ্ছে সেখানে যাবে। তাহলে চুলকানি হওয়ার কারণ কি? হিস্টামিন রিসিপ্টর, হিস্টামিন বসা। তাহলে হিস্টামিন রিসিপ্টর কোথায় কোথায় আছে? আমার ওষুধটা রক্তে যাওয়ার পর সে তখন ভো 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 করে ঘুরবে, মানে আমি জাস্ট বোঝাচ্ছি, ঘুরে সে হিস্টামিন রিসিপ্টর খুঁজবে যে কোথায় আছে, যাকে আমরা বলি সাইট অফ অ্যাকশন। সাইট অফ অ্যাকশন হতে যেখানে ওষুধটা গিয়ে কাজ করবে, তো সেই সাইট অফ অ্যাকশনে গিয়ে ওষুধটা যাবে। সেটা কোথায় হতে পারে? সেটা হতে পারে আমাদের ত্বকে, সেটা হতে পারে আমাদের ফুসফুসে, সেটা হতে পারে আমাদের ব্রেনে। তো এরকম বিভিন্ন জায়গায় যে সাইট অফ অ্যাকশন আছে সেখানে গিয়ে ওষুধটা পৌঁছাবে। আবার এটার বাইরেও কিন্তু অনেক জায়গায় ওষুধটা পৌঁছে যায়। যেমন ধরেন আমার ব্রেনে তো ওষুধটা গিয়ে অ্যালার্জি কমানোর কথা না, কিন্তু ফার্স্ট জেনারেশন ওষুধটা আমাদের ব্রেনে চলে যাচ্ছে, গিয়ে কী হচ্ছে, সাইড এফেক্ট দেখা দিচ্ছে। ঠিক তেমনই এই ওষুধটার সাইট অফ অ্যাকশন গিয়ে ইফেক্টও দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সাইড ইফেক্টও দিচ্ছে। তো এর কিছু ফ্যাক্টরস এবার ডিপেন্ড করে। ব্লাড ফ্লো, যে সকল জায়গাগুলোতে ব্লাড ফ্লো বেশি সেখানে দ্রুত ওষুধটা ডিস্ট্রিবিউশন হবে। যেমন হার্ট, লিভার, কিডনি, এই সকল জায়গাতে ওষুধটা কি দ্রুত যাবে। আবার প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এটা দ্বারা বোঝাচ্ছে যদি ওষুধগুলো আমাদের বডিতে কিন্তু অ্যালবিউমিন, গ্লোবিউলিন এই সকল প্লাজমা প্রোটিন আছে। আপনাদের যখন আমি ব্লাড পড়িয়েছি, ব্লাডের সময় কিন্তু প্লাজমা পড়িয়েছি, প্লাজমা যখন আপনি পড়েছেন তখন দেখবেন যে প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন আছে। সেই প্লাজমা প্রোটিনটা যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এইগুলোর সাথে গিয়ে ওষুধটা যুক্ত হয়ে যেতে পারে। ওষুধ এগুলোর সাথে যখন যুক্ত হয় তখন একটু ধীরে কাজ করে, ঠিক আছে। যেগুলো এগুলোর সাথে যুক্ত থাকার কারণে ওষুধটা কোষের ভিতরে দেখা যায় কম পরিমাণে পৌঁছাচ্ছে, বা আস্তে আস্তে ওষুধটা কোষের মধ্যে পৌঁছাচ্ছে। তো এটা প্লাজমা প্রোটিন বাইন্ডিং। এরপর লিপিড সলিউবিলিটি বেশি হলে, যখন ওষুধটা লিপিড সলিউবলটা বেশি, এই যে আমি বললাম না, যত বেশি লিপিড সলিউবল দেখা যায় আমাদের ব্রেনের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যেতে পারতেছে ভিতরে। যেমন ডায়াজিপাম, এটা কিন্তু আমাদের ব্রেনে গিয়ে কাজ করতেছে, তো সলিউবিলিটি বেশি হলে ব্রেনে যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে বিবিবি মানে কি, ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আর একটা হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার। এই যে মায়ের গর্ভে বাচ্চা রয়েছে, প্লাসেন্টাতে বাচ্চা রয়েছে, মা ওষুধ খেলে সব ওষুধ কি প্লাসেন্টাতে যেতে পারে? সব ওষুধ কিন্তু যায় না, এখানে কিন্তু একটা ব্যারিয়ার থাকে। আবার আমাদের ব্রেনে সব ওষুধ কিন্তু আমাদের ব্রেনে যায় না, এখানে একটা ব্যারিয়ার থাকে। এই ব্যারিয়ারগুলো আমাদের ওষুধের ডিস্ট্রিবিউশনটাকে নিয়ন্ত্রণ করে, এবং ব্যারিয়ার থাকাটা অনেক 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 জরুরি। এবং এই ব্যারিয়ারটার জন্যই কিন্তু আমরা দেখা যায় ওষুধটা কিন্তু ওইভাবেই ডিজাইন করাটা সম্ভব হচ্ছে। যেমন লেভোডোপামিন, এটা আমাদের ব্রেনে যায়, কিন্তু ডোপামিনটা আপনার ব্রেনে যাচ্ছে না, ঠিক আছে। রক্ত থেকে ডোপামিনটা কিন্তু আমাদের ব্রেনে যেতে পারে না, লেভোডোপামিন এটা ব্রেনে যাচ্ছে। যখন ওষুধটা খাওয়ায়, যেমন কিছু রোগীদের দেখবেন যে লেভোডোপামিন ওষুধটা খাওয়া হচ্ছে, এই লেভোডোপামিনটা তখন ব্রেনে যেতে পারতেছে, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারতেছে। তো এই ডিস্ট্রিবিউশনে আমরা জাস্ট সংক্ষেপে কিছু ফ্যাক্টর বুঝলাম। এটা সবার জন্য জরুরি না, আমি আবারও বলছি, সবার জন্য সব তথ্য নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি হচ্ছে যে ওষুধের মেটাবলিজম। আচ্ছা, দেখি তো আপনারা কে কে বলতে পারেন ছোট্ট করে, যে নিজের মতো করে, স্লাইডে যা আছে তা না, মেটাবলিজম জিনিসটা কি? দেখি তো কতজন বলতে পারেন কমেন্টে মেটাবলিজম কি জিনিস, দেখি। আচ্ছা, ওকে, দেখি তো কে বলতে পারেন মেটাবলিজম জিনিসটা কি। আচ্ছা, দেখি। ওকে, এরপরে হচ্ছে আমরা আসি, দেখি আপনাদের কমেন্ট দেখতে চাই, মেটাবলিজম জিনিসটা আসলে কি। ছোট্ট করে আপনারা লিখবেন, আমি পড়িয়ে যাই। মেটাবলিজম হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে শরীর ওষুধকে ভেঙে সহজে বের করে দেওয়ার জন্য প্রস্তুত করে, ঠিক আছে। এটা প্রধানত হয় হচ্ছে আমাদের
যকৃত বা লিভারে। অ্যাক্টিভ ওষুধকে ভেঙে ইনঅ্যাক্টিভ ওষুধে কনভার্ট করতেছে, যাতে কিডনি এই ওষুধটাকে কী করতে পারে, সহজে বের করে যেতে পারে। বুঝতে পারছেন? আমাদের লিভারে CYP450 নামে একটা এনজাইম আছে, যে এনজাইমের কাজ হচ্ছে আমাদের ওষুধকে ভেঙে সহজ সরল অবস্থায় রূপান্তর করা। এই সহজ সরল অবস্থায় রূপান্তর করলে তখন ওষুধটা কী হবে, আমাদের কিডনি দিয়ে এটা আমাদের চলে যাবে হচ্ছে, মানে কিডনি দিয়ে সহজে বের হয়ে যাবে। ওকে, আর যে একজন লিখেছে সাউন্ড কম হচ্ছে, আপনারা একটু জানান তো সাউন্ড কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আচ্ছা, তো কিডনি দিয়ে ওষুধটা আমাদের বডি থেকে মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এই যে হেল্প করতেছে কি আমাদের লিভারে থাকা যে এনজাইমগুলো আমাদের ওষুধকে ভেঙে সহজ সরল করে দিচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল প্রক্রিয়া। আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলোকে আমরা বলি প্রো-ড্রাগ। একটু ভালো মতো বুঝেন, প্রো-ড্রাগ মানে হচ্ছে যে ওষুধটা আমাদের আগে অ্যাক্টিভ থাকে না, আমাদের বডিতে যাওয়ার পরে আমাদের রক্তে গিয়ে অর্থাৎ আমাদের লিভারে গিয়ে মেটাবলিজম হয়ে তারপরে অ্যাক্টিভ হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে প্রো-ড্রাগ। যেমন এখানে এনালেপ্রিল আমাদের রক্তে গিয়ে এনারেপ্রিলেট হয়ে তারপরে এটা অ্যাক্টিভলি কাজ করতেছে। আমরা যে ট্যামোক্সিফেন নাম শুনেছি, ট্যামোক্সিফেন, এটা কিন্তু দেখা যায় মেটাবলিজম হয়ে তারপরে কাজ করতেছে। তারপরে আমরা যে থিওফাইলিনের নাম শুনেছি, থিওফাইলিন, এই থিওফাইলিন কিন্তু দেখবেন যে অ্যাক্টিভ হয়ে তারপরে কাজ করতেছে। প্যারাসিটামল অ্যাক্টিভ হয়ে তারপরে কাজ করতেছে। আমাদের লেবোসেট্রিজিনে কনভার্ট হয়ে তারপরে কাজ করতেছে। তো এই বিষয়গুলো আপনারা একটু ভালো মতো মনে রাখবেন। আচ্ছা, তাহলে ওষুধের মেটাবলিজমে একটা ওষুধকে কী করতেছে, সহজ সরলভাবে ভেঙে আমাদের এটা যাতে সহজে বের হয়ে যেতে পারে কিডনি দিয়ে, সেই ব্যবস্থাটা নিচ্ছে। এই মেটাবলিজমের মধ্যে একটা ব্যাপার ঘটে, তাকে আমরা বলতেছি ফাস্ট পাস ইফেক্ট। কিছু ওষুধ আছে যেগুলো আমাদের লিভার মেটাবলিজড হয়ে নষ্ট হয়ে যায়। ওষুধের যে যতটুকু রক্তে যাওয়ার কথা ততটুকু যায় না, ঠিক আছে, রক্তে গিয়ে সে একটা কাজ করতে পারতেছে, লিভারে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলতেছি ফাস্ট পাস ইফেক্ট। ফাস্ট শব্দতে বুঝতেছেন যে প্রথমেই লিভারে গিয়ে ওষুধটা কী হচ্ছে, মেটাবোলাইজড হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ফাস্ট পাস ইফেক্ট। তাহলে এই ফাস্ট পাস ইফেক্টটাকে অ্যাভয়েড করার জন্য দেখবেন নাইট্রোগ্লিসারিনকে ট্যাবলেট আকারে দেওয়া হয় না। ট্যাবলেট আকারে মানে দেওয়া হয় না বলতে আমি বলছি ট্যাবলেট আকারে দেওয়া হয়। কীভাবে দেওয়া হয় না, অল্প ডোজে কিন্তু আপনি ট্যাবলেট আকারে দিলে নাইট্রোগ্লিসারিন দেখা যায় বেশিরভাগই আমার লিভারে গিয়ে মেটাবলাইজড হয়ে নষ্ট হয়ে সামান্য পরিমাণে রক্তে যাবে। এই জন্য নাইট্রোগ্লিসারিন ডিজাইন করা হয় জিহ্বার নিচে দিয়ে ব্যবহার করা হয়, অথবা এটাকে স্প্রে আকারে দেওয়া হয়, অথবা নাইট্রোগ্লিসারিন যে ট্যাবলেট আছে এটাকে সাস্টেইন রিলিজ আকারে বানানো হয়। দেখবেন যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট কিন্তু SR লেখা থাকবে, দেখবেন যে নাইট্রোগ্লিসারিন SR, আর নর্মাল ডোজের থেকে একটু বেশিই থাকে এটা, যাতে করে নষ্ট হয়ে যাওয়ার পরও কিন্তু আমার রক্তে যে পরিমাণে এনাফ যতটুকু দরকার ততটুকু গিয়ে পৌঁছাতে পারে। আচ্ছা, অর্থাৎ এই ফাস্ট পাস ইফেক্ট থেকে রক্ষা করার জন্য ওষুধের বিভিন্ন ধরনের ফর্মুলেশন ডেভেলপ করতে হয়। প্রোপানল ফাস্ট পাস ইফেক্টের মধ্য দিয়ে গিয়ে ওষুধের কিছু অংশ নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা করে কি, এই যে লিভারে থাকা যে এনজাইমটা আছে এনজাইম। আচ্ছা, এখন আমরা চলে আসি ওষুধের এক্সক্রিয়েশন মানে কি, ওষুধটা যে আমাদের বডি থেকে বের হতে হবে সেই বের হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ওষুধের এক্সক্রিয়েশন। আচ্ছা, ওকে, এখন আসি। আচ্ছা, একজন লিখেছে সাউন্ড কম শোনা যায়, আপনি একটু কাইন্ডলি জানাবেন আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না। আচ্ছা, একজন লিখেছে এসআর মানে কি, এসআর মানে হচ্ছে সাস্টেইন রিলিজ, অর্থাৎ এই ওষুধটা আপনার যে রক্তে যাবে, রক্তে যাওয়াটার জন্য যে ওষুধের রিলিজ হতে হবে, এই রিলিজটা আপনার আস্তে আস্তে হবে, কয়েকটা ধাপে রিলিজ হবে। এরপরে কী হবে, আপনার বডিতে গিয়ে ওষুধটা পৌঁছাচ্ছে। ওকে, মানে রক্তে গিয়ে ওষুধটা পৌঁছাচ্ছে, এটাকে বলা হয় সাস্টেইন রিলিজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে ওষুধের এক্সক্রিয়েশন মানে হচ্ছে ওষুধটাকে আমাদের বডি থেকে যে বের হয়ে যাচ্ছে, যে বের হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এক্সক্রিয়েশন, যেখানে কিডনি দিয়ে বেশিরভাগ ওষুধই আমাদের বের হয়ে যায়। আর কিডনি ছাড়াও দেখবেন আমাদের ওষুধটা যে বের হয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাং, আমাদের দেখবেন ফুসফুসে, ধরেন আপনি যে ওষুধটা ইনহেলার করে নিচ্ছেন
বা কিছু ওষুধ দেখা যায় আমাদের ফুসফুসে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে, ঠিক আছে, নিঃশ্বাসের মাধ্যমে ওষুধটা বের হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ইন্টেস্টাইন, আমাদের দেখা যায় যে ক্ষুদ্রান্ত থেকে আমাদের ইসের মাধ্যমে কি বলে এটা হচ্ছে আপনার মলের মাধ্যমে পরবর্তীতে বের হয়ে যাচ্ছে। স্কিনে দেখা যায় ঘামের মাধ্যমে ওষুধটা কিছু পরিমাণ বের হয়ে যাচ্ছে। মিল্ক, দুধের মাধ্যমে বের হয়ে যেতে পারে, চোখের পানির মাধ্যমে বের হয়ে যেতে পারে। ওকে, তো এর মাধ্যমে দেখা যায় ওষুধটা আমাদের বডি থেকে বের হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওষুধের এক্সক্রিয়েশনের কিছু উদাহরণ দেখি, যেমন রেনাল এক্সক্রিয়েশন, মানে যে ওষুধটা প্রস্রাবের মাধ্যমে বের হয়, যেমন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামিনো গ্লাইকোসাইড, এগুলো প্রস্রাবের মাধ্যমে ওষুধটা বের হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে বাইলিয়ারি এক্সক্রিয়েশন, মানে পিত্তরস মলের মাধ্যমে যেটা বের হয়, যেমন রিফাম্পিসিন, ডিজোক্সিন। পালমোনারি এক্সক্রিয়েশন, শ্বাসের মাধ্যমে যে ওষুধগুলো ব্যবহার, যেমন ইনহেলার যে ওষুধগুলো আছে, ইনহেলেশন যে অ্যানেস্থেটিক্সগুলো বা ইনহেলেশনের যে ওষুধগুলো আছে, এগুলো আমাদের শ্বাসের মাধ্যমে অনেক ওষুধই বের হয়ে যাচ্ছে। সোয়েট, ঘাম বা স্যালাইভার মাধ্যমে বের হচ্ছে অ্যালকোহল, হেভি মেটালসগুলো। তো রেনাল এক্সক্রিয়েশন কমে গেলে, অর্থাৎ ওষুধটা যদি কারো যদি কিডনি ফেলিওর হয়, তখন ওষুধের যে হাফ লাইফ সেটা বেড়ে যায়, তাই কি হতে তখন ডোজটা কমাতে হয়। ওকে, তো এটা মনে রাখবেন, যাদের কিডনিতে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই যে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে নিতে হয় তখন। আচ্ছা, এখন আমরা ওষুধের হাফ লাইফ নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, এখন এখানে দেখেন যে ওষুধের হাফ লাইফ বলতে আসলে কি বোঝাচ্ছে। একটা ওষুধ এটা রক্তে যে যাচ্ছে, তাই না, রক্তে যাওয়ার পর ওষুধ তো এখানে আমাদের বডিতে কাজ করতেছে, কাজ করে ওষুধটা একটা সময় আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে, ওষুধটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কী পরিমাণে নষ্ট হচ্ছে, কী পরিমাণে বের হয়ে যাচ্ছে, এটার যে অর্ধেক পরিমাণে বের হতে যে সময়টা লাগতেছে তাকে আমরা বলতেছি ওষুধের হাফ লাইফ। অর্ধেক পরিমাণে বের হতে ওষুধের যে সময় লাগতেছে তাকে আমরা বলতেছি ওষুধের হাফ লাইফ। যেমন প্যারাসিটামলের হাফ লাইফ প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওষুধটা কি অর্ধেক পরিমাণে হয়ে যাচ্ছে, তাই এটা দিনে দেখা যায় 3 থেকে 4 বার গ্রহণ করা যায়। ওদিকে আমি কি দেখলাম, ফেক্সোফেনাডিন হাফ লাইফ 15 ঘন্টা বা 14 ঘন্টা, 13-14 ঘন্টা। তো 13-14 ঘন্টা যদি হয়, এটা কিন্তু আমার বডিতে প্রায় 24 ঘন্টার একটা ইফেক্ট আমি পাচ্ছি। তো এই জায়গাটাতে হাফ লাইফ কেন গুরুত্বপূর্ণ, ওষুধ কতবার খেতে হবে সেটা নির্ধারণ করতে, এটা কিন্তু আপনাদের করতে হবে না নির্ধারণ, এটা কিন্তু সায়েন্টিস্টরা করতেছে, ওষুধ নিয়ে যখন যারা গবেষণা করছে, যারা ওষুধ নিয়ে কাজ করছে তারা করতেছে, ঠিক আছে। তো এখানে ফার্মাসিউটিক্যালস যারা কাজ করছে তাদের এই চিন্তাভাবনা এইগুলো মাথায় নিতে হবে, আপনাকে এটা মাথায় নিতে হবে না। আমি জাস্ট বোঝাচ্ছি যে হাফ লাইফ কি, এটা ওষুধটা যে কতবার খেতে হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডাটা, কতক্ষণ ওষুধটা কাজ করবে সেটা বোঝায়, পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে এটা সাহায্য করে। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে ওষুধের ফার্মাকোডাইনামিক্সে। তাহলে এতক্ষণ ধরে আমরা শিখলাম হচ্ছে ওষুধের ফার্মাকোকাইনেটিক্স, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের অ্যাবজর্পশনটা নিয়ে বেশি কথাবার্তা বলা হলো। এখন আমরা আসি ফার্মাকোডাইনামিক্স, একটা ওষুধ আসলে কিভাবে কাজ করবে, ওষুধের মেকানিজম অফ অ্যাকশনটা কী হবে এটা। তো ফার্মাকোডাইনামিক্সের সব কিছু সবার বুঝতে হবে না, আমি কিছু বিষয় একটু ছোট করে সংক্ষেপে চলে যাব, আপনারা ওইগুলো একটু যাদের দরকার তারা একটু বুঝে নেবেন আর কি, ধরে নেবেন পড়াগুলো। প্রথমে আসি হচ্ছে ফার্মাকোডাইনামিক্স বলতে বুঝতেছি যে ওষুধটা যে আমার রিসিপ্টরে, এনজাইমে, আয়ন চ্যানেলে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এই জিনিসটাকে বোঝাই হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। কাজ করে কি করতেছে, একটা ইফেক্ট দিচ্ছে, তাই না, সেই ইফিকেসি আমরা পাচ্ছি ওষুধের, এটাকে আমরা বলতেছি ফার্মাকোডাইনামিক্স। তাহলে আমরা যদি একটু এখানে আসি যে রিসিপ্টরে, যে সকল রিসিপ্টর ওষুধ কাজ করে, আমি কিছু রিসিপ্টরের নাম দিয়েছি এবং ওষুধের উদাহরণ দিয়েছি, জাস্ট এটা মনে রাখার জন্য বা বোঝার জন্য, এটা খুব একটা মুখস্থ করার দরকার নাই আপনাদেরকে, আপনারা আস্তে আস্তে বিষয়গুলো জানবেন যারা আসলে দরকার যাদের। যেমন ধরেন হিস্টামিন 1 রিসিপ্টরে ফেক্সোফেনাডিন, হিস্টামিন 2 রিসিপ্টরে ফ্যামোটিডিন কাজ করতেছে। এরপরে যদি বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসিপ্টর, যেমন মেটোপ্রোলল, প্রোপানলল, এগুলো কি বিটা 1 রিসিপ্টরে বেশিরভাগ কাজ করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি এখানে আসি আপনাদের পরিচিত আরও একটা ওষুধ, যেমন মন্টেলুকাস্ট লিউকোট্রাইন রিসিপ্টরে কাজ করতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসিপ্টর, লোসার্টেন অ্যাঞ্জিওটেনসিন 2 রিসিপ্টরে কাজ করতেছে। কোনটা কোন রিসিপ্টরে কাজ করে সেই ব্যাপারটা আমি জাস্ট এখানে নাম দিয়েছি এবং এটা বলেছি। এই রিসিপ্টরটা কীরকম, ওষুধটা কীরকম একটু বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে আমার একটা রিসিপ্টর, এই রিসিপ্টরে কি হচ্ছে আমার ওষুধ গিয়ে বসতেছে। একটা ওষুধ কি হতে পারে, একটা ওষুধ হতে পারে অ্যাগোনিস্ট অথবা অ্যান্টাগোনিস্ট। অ্যাগোনিস্ট মানে কি,
যে ওষুধটা এই রিসিপ্টরটাকে অ্যাক্টিভ করে তাকে আমরা বলতেছি অ্যাগোনিস্ট, আর যে ওষুধটা এই রিসিপ্টরটাকে বন্ধ করতেছে তাকে বলতেছি আমরা অ্যান্টাগনিস্ট। তাহলে অ্যাগোনিস্ট অ্যাক্টিভ করে, অ্যান্টাগনিস্ট বন্ধ করে। তাহলে আমরা বুঝলাম যে রিসিপ্টর যে ওষুধটা কাজ করতেছে সেই ওষুধগুলো দুই রকমের, একটা হয় অ্যাগোনিস্ট আর একটা হয় অ্যান্টাগনিস্ট। বুঝে গেছে? আচ্ছা, এরপর রিসিপ্টরে একটু গেল, এখন দেখি আমরা এনজাইম। তাহলে রিসিপ্টর দেখতে কেমন খেয়াল করেছেন? রিসিপ্টর দেখতে এমন। আর এনজাইম দেখেন, এনজাইমে কী হচ্ছে, এখানেও কিছু বাইন্ডিং সাইট রয়েছে। যেমন আমাদের সবার পরিচিত একটা এনজাইম যেখানে ওষুধটা গিয়ে কাজ করে, যেমন সাইক্লো অক্সিজেনেজ এনজাইমে আমাদের যে ব্যথানাশক ওষুধগুলো আছে NSAID, ডাইক্লোফেনা, গিটোরিকক্সিব, সেলেকক্সিব, ওদিকে হচ্ছে আপনার ন্যাপ্রোক্সেন, অ্যাসিক্লোফেনাক, অ্যাসপিরিন। তো এইগুলো কোথায় কাজ করতেছে? এই যে আমার NSAID গ্রুপে যে ওষুধগুলো কক্স এনজাইমে গিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো এই COX-1 COX-2 এই দুইটা এনজাইমে বসে বেশিরভাগ ওষুধগুলো কাজ করে। এরপরে আমরা যদি এখানে আসি যে DPP-4 ইনহিবিটরস, দেখবেন আপনার ডায়াবেটিসের যে মুখে খাওয়ার যে ওষুধগুলো আছে, মুখে খাওয়ার ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে সিটাগিলিপটিন, লিনাগিলিপটিন, এগুলো কাজ করে হচ্ছে DPP-4 যে এনজাইম আছে সেই এনজাইমের উপর গিয়ে কাজ করতেছে, সেই এনজাইমটাকে বন্ধ করে দিয়ে কাজ করতেছে। এখানে কক্স এনজাইমকে বন্ধ করে দিয়ে কাজ করতেছে। এরপর দেখেন PDE5 এনজাইমের উপর কাজ করতেছে, সিলডেনাফিল, টাডালাফিল, ভালডেনাফিল। তো এইগুলো যেগুলো হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশনে ব্যবহার করা হয়, মানে ডক্টরের পরামর্শে, সেই ইরেকটাইল ডিসফাংশনে যে ওষুধটা ব্যবহার, এটা কিন্তু PDE5 এই এনজাইমের উপর গিয়ে কাজ করতেছে। ACE2 যেটা হচ্ছে এনজাইম আছে, ACE2 ইনহিবিটরস, তো এটা দেখবেন লিসিনোপ্রিল এখানে গিয়ে কাজ করতেছে। আচ্ছা, এই ডিএনএ গাইরেজ এনজাইমের উপর সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক কাজ করে, অ্যাট্রোভাস্টাসিন এই এনজাইমে কাজ করতেছে। তাহলে এগুলো কি ওষুধটা এনজাইমের উপরে কাজ করতেছে। তাহলে সব ওষুধ কি শুধু রিসিপ্টরের উপরে কাজ করবে? কিন্তু এনজাইমের উপরও অনেক ওষুধ কাজ করে। আবার আমরা কিন্তু পড়ে এসেছি মানে আয়ন চ্যানেল, পড়ে এভাবে পড়া হয় না। আয়ন চ্যানেলটা আমাদের যে কোষ সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনে এরকম চ্যানেল থাকে কিছু, এই আয়ন চ্যানেলের উপর গিয়ে কাজ করে কিছু ওষুধ। যেমন ধরেন আমি এখান থেকে সব থেকে আপনাদের পরিচিত যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল। এরপর হচ্ছে অ্যামলোডিপিন পটাশিয়াম চ্যানেল ব্লকার। তো এই অ্যামলোডিপিন কাজ করতেছে, ক্যালসিয়াম কোথায় কাজ করতেছে? ক্লোরাইড চ্যানেলে, ফিউরোসেমাইড কাজ করতেছে, গাবাতে, বিতে কাজ করতেছে, ব্যাকলোফেন। তো এই যে ওষুধগুলো, এগুলো কী করে দেখেন যে আয়ন চ্যানেলের উপরে গিয়ে কাজ করে ইফেক্ট দিচ্ছে। তাহলে আমাদের ফার্মাকোডাইনামিক্সে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম যে ওষুধটা আসলে কিসের উপরে কাজ করে ইফেক্টটা দিচ্ছে। ওকে, তো এই তিনটা ছবি কিন্তু আলাদা আলাদা, তিনটা জিনিসই দেখতেও কিন্তু আলাদা আলাদা। একটা আয়ন চ্যানেল, একটা রিসিপ্টর, আর একটা হচ্ছে ওদিকে আপনার এনজাইম। তাহলে এই পর্যন্ত যারা বুঝেছেন, আমরা নেক্সটে চলে আসি যে রিসিপ্টর বাইন্ডিং। রিসিপ্টর জিনিসটা কি আসলে? রিসিপ্টর হলো, আমি একটু ছবি দেখাই আপনাদেরকে, এখানে আসেন। এই যে দেখেন আমাদের কোষের সারফেসে কিছু প্রোটিন আছে, এইগুলোকে আমরা বলতে হচ্ছে রিসিপ্টর। এই যে দেখেন, এই যে হাতের মতো ধরে একটা ফাঁকা জায়গা, এখানে এটা একটা রিসিপ্টর। এখানে যে কাজ করতেছে, এখানে আমাদের লাইগ্যান্ড কাজ করে, সেটা হতে পারে একটা ওষুধ, সেটা হতে পারে একটা কেমিক্যাল। ঠিক আছে? রিসিপ্টর যখন বসতেছে কোনো কিছু, বসার পর ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটে, অনেক কেমিক্যাল রিয়াকশন ঘটে। এই অনেক সিগন্যালিং মলিকুল আছে, সেই সিগন্যালিং মলিকুলগুলো অনেক অ্যাক্টিভিটিস ঘটায়। ঠিক আছে? ঘটানোর পরে তারপরে হচ্ছে আমরা একটা ইফেক্ট পাই, হয়তো কোনো একটা জিনিস বন্ধ হচ্ছে, কোনো একটা জিনিস মানে খুলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কিছু বায়োলজিক্যাল ক্যাসকেড আছে ভিতরে। ঠিক আছে? এই ক্যাসকেডগুলো অ্যাক্টিভ হওয়ার ফলে ওষুধগুলো কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে রিসিপ্টরগুলো দেখতে অনেকটা এরকম, জাস্ট এটা ধারণা করে, একটা হাইপোথিসিস দেওয়া হয় আর কি। তো এই রিসিপ্টরটা কি হচ্ছে, এক ধরনের প্রোটিন যা একটা কোষের পৃষ্ঠ বা ভিতরে অবস্থান করতেছে, নির্দিষ্ট রাসায়নিক সংকেত গ্রহণ করে। যখন আমরা ওষুধ গ্রহণ করি তখন তার রিসিপ্টরের সাথে সংযুক্ত হয় এবং একটা কোষের নির্দিষ্ট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন দেখা যায় আমাদের ওই সমস্যাটা কমছে। যেমন এই হিস্টামিন রিসিপ্টরে নর্মাল হিস্টামিন বসে অ্যালার্জিক রিয়াকশন ঘটায়। এখন এই রিসিপ্টর যদি অ্যান্টি হিস্টামিন এসে এইটাকে বন্ধ করে দেয়, তখন কি হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশনটা হয় না এবং আমরা তখন অ্যালার্জির সমস্যাটা থেকে মুক্তি পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে রিসিপ্টর কয়েকটা ধরন আছে।
এটা সবারই বুঝতে হবে না, জাস্ট একটু মনে রাখেন যে আমাদের বডিতে সবথেকে বেশি মানে যে রিসিপ্টরটা কাজ করে তার নাম হচ্ছে জি প্রোটিন কাপলড রিসিপ্টর। জি প্রোটিন কাপলড রিসিপ্টর, এটা বেশিরভাগ রিসিপ্টরই জি প্রোটিন কাপলড রিসিপ্টর টাইপের হয়, আবার অন্যান্য রিসিপ্টর অনেক রকম। তো জি প্রোটিন কাপলড রিসিপ্টর যেমন বিটা অ্যাড্রিনার্জিক প্রোপানল কাজ করতেছে। আবার আয়ন চ্যানেল যে রিসিপ্টরগুলো আছে এগুলোতে গাবা, আয়ন চ্যানেলকে আমরা অন কাইন্ড অফ রিসিপ্টর বলতেছি, ঠিক আছে, অন কাইন্ড অফ রিসিপ্টরস। গাবা রিসিপ্টরস, এনজাইম লিঙ্কড রিসিপ্টর রয়েছে, ইনসুলিন, ইন্টারসেলুলার রিসিপ্টরস যেমন স্টেরয়েড। তো এইগুলো এক একটা রিসিপ্টরে দেখা যায় এক এক ধরনের ওষুধ গিয়ে বসে কাজ করে, এটা কিন্তু নির্দিষ্ট কোন রিসিপ্টরে কোথায় গিয়ে কাজ করবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে এই মজার বিষয়টা। এই মজার বিষয়টা একটু আপনারা খেয়াল করেন। আচ্ছা দেখেন তো, আপনারা একটু সময় নেই আমি মজার বিষয়টাকে বোঝানোর জন্য। দেখেন আমাদের আর কতটুকু সময় বাকি আছে, বেশি সময় বাকি নেই। যারা ক্লাসে আছেন একটু সময় ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন। আমাদের জাস্ট আর মাত্র কয়েকটা স্লাইড শেষ হলেই আমাদের আজকের পড়া শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা চলে আসি প্রথমে এই জায়গাটাতে, মজার বিষয়টা কি আসলে। এখানে দেখেন এই যে কার্ভ, ঠিক আছে, উপরের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ওষুধ খাওয়ার পর রক্তে ওষুধটা কতটুকু যাচ্ছে সেটার পরিমাণ। আর ডান দিকে যেটা এটা সেটা হচ্ছে সময়। সময়ের সাথে সাথে আপনি যখন একটা ওষুধ খান, মনে করেন আপনি এখন প্যারাসিটামল খেলেন, 1 মিনিট সময় গেল, এটা কি রক্তে গিয়েছে? এখনই যায় নাই। 2 মিনিট গেল, এটা কি রক্তে গিয়েছে? 3 মিনিট সময় চলে গেল, অতিবাহিত হলো, এটা কি রক্তে গিয়েছে? যায় নাই। হয়তো 5-10 মিনিট, 15-20 মিনিট বা 30 মিনিট পরে দেখা গেলো এটা কি হচ্ছে, রক্তে যাচ্ছে। রক্তে যাওয়ার পর কি হচ্ছে, এটা কাজ শুরু করতেছে। তাহলে কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো মনে রাখবেন। একটা হচ্ছে যে রক্তে পৌঁছানোর পর যখন কাজ শুরু করতেছে, একদম সর্বপ্রথম যখন কাজ শুরু করতেছে, ঠিক আছে, এটাকে বলি আমরা অনসেট অফ অ্যাকশন। অর্থাৎ একটা ওষুধ কাজ করার শুরু হচ্ছে কখন, এই টাইমটাকে বলা হচ্ছে অনসেট অফ অ্যাকশন। ওকে, এখন মনে করেন আপনি 2টা ওষুধ খেলেন, একটার অনসেট অফ অ্যাকশন হচ্ছে মনে করেন 30 মিনিট, আর আরও ওই একই ধরনের ওষুধ অন্য ফর্মুলেশন বা অন্যভাবে বানানো, সেটার অনসেট অফ অ্যাকশন মনে করেন 45 মিনিট। তাহলে আপনার দরকার দ্রুত রেসপন্স, আপনি চাই যে দ্রুত ওষুধটা কাজ করুক, তাহলে আপনি কোনটা খাবেন বা কোনটা আপনাকে ডক্টর সাজেস্ট করবে? অবশ্যই যেটা দ্রুত কাজ করবে, যেটা অনসেট অফ অ্যাকশন দ্রুত। তাহলে অনসেট অফ অ্যাকশন মানে হচ্ছে যখন থেকে ওষুধটা কাজ করা শুরু করতেছে, এটাকে আমরা বলতেছি অনসেট অফ অ্যাকশন। এরপর কি ওষুধটা কাজ করে মানে আস্তে আস্তে সময় যত যাচ্ছে, 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, আস্তে আস্তে ওষুধটা রক্তে বাড়তেছে। ওষুধ রক্তে বাড়ার পর এই যে দেখেন যে এইখানে সর্বোচ্চ পরিমাণে আসছে, রক্তে বাড়ার পর আস্তে আস্তে কী হচ্ছে, ওষুধটা কিন্তু আমাদের বডি থেকে কিডনির মাধ্যমে বা দেখা যায় আমাদের হয়তো ইন্টেস্টাইন বাইলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এরপর দেখা যায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আস্তে 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 ওষুধটা কী হচ্ছে, আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। হাফ লাইফ যেরকম হবে এরকম অনুযায়ী ওষুধটা আস্তে আস্তে বডি থেকে বের হয়ে দেখেন এই কনসেন্ট্রেশনটা কমে গেছে। আবার সেই একই অবস্থায় যে রক্তে যতটুকু দেখবেন একদম কমে যাচ্ছে রক্তে। তাহলে এই যে ওষুধটা খাওয়ার পর থেকে রক্তে কতটুকু ওষুধটা বাড়তেছে নাকি কমতেছে, এইখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো বিষয় আছে। এইগুলো বিষয়ের উপর একটা ওষুধের ডোজ কীরকম হবে, রেসপন্স কীরকম হবে সেটা বোঝা যায়। যেমন আমি এইখান থেকে বোঝাই আপনাদেরকে, এই যে এখান থেকে যে লাল যে পয়েন্ট আছে না, এই লাল পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে অনসেট অফ অ্যাকশন। যখন থেকে ওষুধটা কাজ শুরু করতেছে, তখন থেকে আমরা একটা মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন ওষুধটা যেতে হচ্ছে। তো MEC মানে হচ্ছে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, আর MSC মানে হচ্ছে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন আর মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন এইটাকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। এই থেরাপিউটিক উইন্ডোর মধ্যে যে কোনো ওষুধ থাকলেই সেটা তখন কাজ করবে, ওষুধটা তখন কাজ করবে। এর যদি কমে যায় তাহলে ওষুধটা কিন্তু কাজ করবে না, এর নিচে চলে আসলে কিন্তু ওষুধটা কাজ করবে না, এর উপরে যদি চলে যায় তখন কী হবে, ওষুধটা টক্সিসিটি দেখা দেবে। ওষুধটা আমাদের শরীরের জন্য তখন খারাপ। দেখবেন আপনার বইতে এখন লেখা আছে MTC, ম্যাক্সিমাম টক্সিক কনসেন্ট্রেশন, অর্থাৎ এইখানে গেলে ওষুধটা কিন্তু টক্সিসিটি শুরু হয়ে যাবে এবং ওষুধটা আমাদের বডির জন্য তখন খারাপ ভূমিকা পালন করবে, ঠিক আছে। আর Cmax দ্বারা বোঝাচ্ছে যতটুকু সর্বোচ্চ কনসেন্ট্রেশন পর্যন্ত ওষুধটা
পৌঁছাতে পারে আর কি। আচ্ছা, তো এটা হলো মেইন ব্যাপারটা। জাস্ট এইটার মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে আমার বডিতে ওষুধটা আসলে কত সময় ধরে থাকতেছে, কত সময় ধরে ইফেক্ট দিচ্ছে, রক্ত ওষুধ কতটা সময় আছে। কিছু কিছু ওষুধ আছে, আমি একটু আপনাদেরকে শেয়ার করি। মনে করেন ওষুধটা খাওয়ার পরে রক্তে কতটুকু ওষুধটা গিয়েছে এটা টেস্ট করতে হয়, এটা মনিটর করতে হয়। ওকে রোগীর শরীর থেকে রক্ত নিয়ে টেস্ট করে দেখতে হয় যে আসলে কী পরিমাণে ওষুধটা তার বডিতে এখন আছে। বা দেখা যায় যে অনেক বেশি হয়ে গেলে তখন আবার সমস্যা, কম হয়ে গেলে তখন বুঝতে হবে যে হ্যাঁ তার ডোজটাকে বাড়াতে হবে। এরকম কিন্তু অনেক মনিটরিংয়ের বিষয়গুলো আছে। আর এই জিনিসগুলো কিন্তু একজন ফার্মাসিস্ট অনেক ভালো বুঝে। একজন ফার্মাসিস্টকে কিন্তু এগুলো পড়তে হয়, বুঝতে হয়, শিখতে হয়। আমি বলছি হচ্ছে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের কথা, যে কারণে বর্তমানে কিন্তু হসপিটালে ফার্মাসিস্ট থাকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে। ফার্মাসিস্টটা ওষুধের ইন্টারেকশন বুঝতেছে, ওষুধের মনিটরিংয়ের ব্যাপারগুলো বুঝতেছে, এদিকে ফার্মাকোকাইনেটিক্স, ডাইনামিক্সের ব্যাপারগুলো, ক্লিনিক্যাল যে ব্যাপারগুলো আছে। একজন ডক্টরের সাথে থেকে কিন্তু একজন ফার্মাসিস্ট অনেক বড় ভূমিকা রাখতে পারে, যা কিন্তু আমাদের হেলথ কেয়ারে বড় একটা পরিবর্তন আনতে পারে। ওকে, তো আমি বলবো যে বাংলাদেশ সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে ফার্মাসিস্টরা যাতে তাদের ডক্টরদের সাথে থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর একটা হেলথ কেয়ার ব্যবস্থা তৈরি হয়, সেই বিষয়টা দেখছে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে ওষুধের যে থেরাপিউটিক ইন্ডেক্সটাকে। থেরাপিউটিক ইন্ডেক্স, এই যে এখানে একটা ঘটনা বলি, এই ঘটনা হয়তো অনেকেই জানেন। ঘটনা হচ্ছে যে 2019 সালে আমাদের ফেসবুক পেজে এক আপু রাত প্রায় 9টা 9:30টার দিকে মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া আমি তো একটা বড় ভুল করে ফেলছি, আমার আব্বাকে হচ্ছে আমি একসাথে 2টা ওষুধ দিয়ে ফেলছি। মানে যে ওষুধটা তার একবার খাওয়ার কথা ছিল ওই রাতে আমি ভুলে 2বার দিয়ে ফেলছি। ঠিক আছে ভাই, আমার তো অনেক খারাপ লাগতেছে যে আমি কিভাবে দায়িত্বহীনতার মতো একটা কাজ করলাম, আমি কিভাবে একটা ভুল করলাম। তো তখন বলতেছে, ভাই আসলে এখন কি করণীয়, আমি কি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তার আসলে এখন কি হয়েছে বা কি সমস্যা হতে পারে কি একটু বলবেন। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে নিজেকে অনেক দোষারোপ করছি। তো এই ঘটনার পরে আমরা হচ্ছে যে ওষুধটা তার বাবাকে খাইয়েছে তার আমরা থেরাপিউটিক ইন্ডেক্সটা চেক করলাম। চেক করে দেখলাম যে ওষুধটার থেরাপিউটিক ইন্ডেক্সটা যতটুকু আছে, একটা জায়গায় সে যেহেতু 2টা দিয়েছে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। থেরাপিউটিক ইন্ডেক্সটা সেফ জোনের মধ্যে আছে, ঠিক আছে, সেফের মধ্যে আছে। তো পরে তাকে বুঝাইলাম ব্যাপারগুলো যে এটা এরকম এরকম, তো আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি কোনো অ্যাডভার্স রিয়াকশন দেখা দেয় সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, যদি অ্যাডভার্স রিয়াকশন দেখা দেয়। তো এভাবে কিন্তু সে অনেক খুশি হলো যে হ্যাঁ না আমি আসলে ভুল করলো, এটা সে যে ভুলটা হচ্ছে এটা মারাত্মক হয়নি এবং সেটার জন্য সে যে অনুশোচনা করছিল আমরা সেটাকে তাকে বুঝিয়ে বলতে পারলাম। তো থেরাপিউটিক ইন্ডেক্স মানে হচ্ছে একটা ওষুধ আসলে কতটুকু সেফ, এটা একটা ডাটা আছে, ঠিক আছে। এটা কিন্তু ফার্মাকোডাইনামিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এটা একটা রেশিও, একটা ওষুধ টক্সিক ডোজ এবং ইফেক্টিভ ডোজের রেশিও দিয়ে বোঝায় যে ওষুধটা আসলে কতটুকু নিরাপদ। থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি ওষুধটা তত বেশি নিরাপদ। এখন যে প্রেসক্রিপশন যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি, ডক্টররা লিখে দিচ্ছে, এটা ব্যবহার করছি, এই ওষুধগুলোর থেরাপিউটিক ইন্ডেক্সটা একটু কম থাকে, একটু ন্যারো থাকে, অর্থাৎ একটু জায়গায় বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা। মনে করেন ওরাল হাইপোগ্লাইসেমিক যে মেডিসিনগুলো আছে, মেটফর্মিন, আপনি একটা জায়গায় যদি ভুলে 2টা খান বা যদি আপনি আর একটু বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হচ্ছে। ইনসুলিন আপনি একটা জায়গায় একটু বেশি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হচ্ছে। ব্লাড প্রেশার কমানোর ওষুধ একটু জায়গায় একটু বেশি নিয়ে ফেলেন আপনার কিন্তু সমস্যা হচ্ছে। তো এই যে অথবা আপনার যে ওষুধগুলো আপনার ব্রেনে গিয়ে কাজ করতেছে, যে ওষুধগুলো আপনার নিউরোট্রান্সমিটারে কাজ করতেছে, একটু জায়গায় একটু বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তো এইগুলোর থেরাপিউটিক ইন্ডেক্সটা কিন্তু আপনার ন্যারো, ঠিক আছে। ন্যারো হওয়ার কারণে এটা আপনার অনেক সতর্কতার সাথে অনেক বুঝে শুনে দিতে হয় এবং যেটা একজন ডক্টরই কিন্তু ঠিকঠাক মতো দিতে পারে। এই জন্য ফার্মেসিতে যারা এই ভুলগুলো করেন, প্রেসক্রিপশন মেডিসিন অজালে দিয়ে ফেলেন, আপনি মনে করেন এই আমি তো জানি, আমি তো দেখছি ওই ডাক্তার লিখে দিয়েছে, তার মানে আপনি তো সব কিছু জানেন না। ডাক্তার তো অনেক বছর পড়াশোনা প্র্যাকটিস তারপরে সে জানে, সেই নলেজগুলো অনেক গভীরে। সো আমি বলবো যে যারা আমরা আমাদের এই কোর্সের উদ্দেশ্য কি ওটিসি মেডিসিন নিয়ে শেখানো, সো আপনি ওটিসি মেডিসিন নিয়ে শিখেন, জানেন, সেগুলো রোগীকে দেওয়ার চেষ্টা করেন। ওটিসি মেডিসিনগুলোর বেশিরভাগই দেখা যায় থেরাপিউটিক ইন্ডেক্সটা অনেক মানে ওয়াইড থাকে, অনেক ছড়ানো থাকে, যে কারণে দেখা যায় যে একটা জায়গায় যদি একটু বেশি হয়ে প্যারাসিটামল যদি 500 মিলিগ্রামের জায়গায় 1000 মিলিগ্রাম হয়ে যায় সমস্যা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি যে থেরাপিউটিক যত বেশি ওষুধ তত বেশি নিরাপদ। ওয়াইড যেমন পেনিসিলিন, ন্যারো কি ওয়ারফারিন। তো এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড ইন ড্রাগ
সরি, অ্যামাউন্ট অফ ড্রাগ ইন ব্লাড, ব্লাডে কতটুকু ড্রাগ আছে, আর এখানে আমি যদি দেখতেছি থেরাপিউটিক অ্যামাউন্ট অ্যাট হুইচ ড্রাগ ইজ টক্সিক, টক্সিক অ্যামাউন্ট কতটুকু আর সেফ কতটুকু, এই দুটোকে রেশিও করলেই থেরাপিউটিক ইন্ডেক্সটা পাওয়া যায়। এটা আমি সবার জন্য বলছি না, যারা ফার্মেসি স্টুডেন্ট আছেন, মেডিকেল স্টুডেন্ট আছেন, নার্সিং স্টুডেন্ট আছেন, তাদের জন্য এই তথ্যগুলো আমি শেয়ার করলাম আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে পটেন্সি। পটেন্সি মানে কি? পটেন্সি মানে বোঝাচ্ছে, পটেন্ট মানে হচ্ছে কর্মদক্ষতা। একটা ওষুধ আসলে কতটুকু ভালো, কতটুকু বেটার কাজ করতে পারতেছে, এটাকে আমরা বলছি ওষুধটার পটেন্সি। ঠিক আছে, মনে করেন একজন লোক 1 কিলোমিটার দৌড়াইতে তার 5 মিনিট লাগে, আরেকজন লোকের 1 কিলোমিটার দৌড়াইতে দেখা যায় 8 মিনিট লাগে। তাহলে পটেন্সি কার বেশি, কে বেশি কর্মদক্ষতা কার বেশি বলেন তো? যার 5 মিনিট লাগছে তার কর্মদক্ষতা বেশি, তার সে যে কাজ করছে এটাতে পটেন্সিটা বেশি। ঠিক তেমনই 10 মিলিগ্রাম সেট্রিজিন খেতে যে মানে খেয়ে আপনি যতটুকু কাজ করছে ওষুধটা, 5 মিলিগ্রাম লেভোসিট্রিজিন খেয়ে যদি ততটুকুই কাজ করে, তাহলে আমরা কি বলবো যে লেভোসিট্রিজিনের পটেন্সিটা বেশি। এটা আমি কেন বললাম? যাদের দেখা যায় ওষুধ নিয়ে আরেকটু পড়াশোনা করবেন, তখন এই পটেন্সি, এফিকেসি শব্দগুলো আপনি পাবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ইফিকেসি। ইফিকেসি মানে হচ্ছে ওষুধটা কতটা সমস্যা কমাচ্ছে, কতটা থেরাপিউটিক ইফেক্ট দিচ্ছে, এইটাই হচ্ছে ওষুধের ইফিকেসি। এইখানে দেখেন, এই যে সেম কনসেন্ট্রেশনে, একই ধরনের কনসেন্ট্রেশনে এ বি সি ডি, এ কী করছে? সব থেকে বেশি ইফেক্ট দিছে, তার মানে এর থেরাপিউটিক ইফেক্ট বেশি, অর্থাৎ এর ইফিকেসিটা বেশি। বির কিছুটা কম, সির আরও কম, ডির কোন দেখবেন অনেক কম, এর লো ইফিকেসি। বুঝতে পারছেন? তো এটাকে বলা হচ্ছে যে একটা ওষুধ আসলে কতটা সমস্যা কমাচ্ছে, এটাকে আমরা বলছি ওষুধদের থেরাপিউটিক ইফেক্ট মানে ইফিকেসি। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে গল্পে গল্পে ফার্মাকোলজি। এই যে বিষয়গুলো আলোচনা আমি করলাম, এর প্রতিটা বিষয়ে আরও সুন্দর করে গল্পের মাধ্যমে আমাদের বইতে আমরা দিয়েছি। আপনারা বইটা একটু খুলে দেখেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ক্লাসে।